মেজর আফনান সাদিক গুণে গুণে আমার থেকে 12 বছরের বড়। তোমরা এই বয়স্ক লোকটার সাথে আমায় বিয়ে দাও কি করে? মেয়ের মুখে এমন কথা শুনে রান্নাঘর হতে দৌড়ে আসে অর্পিতা বেগম। সাথে সাথে বলে ওঠে, অন্তরা, তুই কি পাগল হয়ে গেছিস? আস্তে কথা বল। কেন? আসতে বলার কি আছে? ওনারা পাশের রুমে আছে, তাড়াতাড়ি শাড়িটা পরে ফেল, আর একটা কথাও বলবি না তুই। অন্তরা এবার বেশ বিরক্ত হয়। মাত্র কোচিং থেকে এসেছে, এখনই সব। তার মা এই ছেলের কথা অনেক দিন যাবৎ বলেছে তাকে, তবে সে তোয়াক্কা করেনি। তবে সত্যি সত্যি যে বাড়ি অবধি নিয়ে আসবে কে জানতো। মা, আর 2 মাস পরে অ্যাডমিশন, আর এখন বিয়ের কথা তুলো কিভাবে তুমি? কেন, সমস্যা কোথায়? আমাদের সাত কপালের ভাগ্য, এত বড় একজন অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর কাকি। অন্তরা ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। যেই কাকি একটা ভালো 3 পিস পেলে আগে নিজের মেয়েকে পরিয়ে তারপর অন্তরাকে দেখতে দেয়, সে কিভাবে এত ভালো ছেলে পেয়ে নিজের ভার্সিটি পড়ুয়া মেয়ের জায়গায় তাকে বিয়ে দিতে চাইছে। অন্তরার ছোট্ট মাথায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে নাড়া দিচ্ছে, বারবার বলছে, অন্তরা বেবি, কুছ তো গড়বড় হ্যায়। শোন, ছেলের বাবা বলেছে মেয়ে পছন্দ হলেই 1 সপ্তাহের মধ্যে বউ করে নিয়ে যাবে। ছেলের হাতে বেশি ছুটি নেই। কি? অন্তরার বেশ খারাপ লাগলো কথাটা শুনে। সত্যি কথা হয়তো এই জন্যই তিতো হয়। তার বাবার চাকরি নেই আজ 3 বছর যাবৎ, তাই পড়ে পড়ে খেতে হচ্ছে চাচার উপর। যৌথ পরিবার। চাচা অন্তরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসলেও কাকি কখনো তা মেনে নিতে পারেননি। হয়তো তার মন একটু জয় করতে বিয়ে নিয়ে মায়ের এত তাড়াহুড়ো। বাবাও হয়তো ভিতরে তাদের সাথে বসে গল্প করছে। অন্তরা বোঝে এখন তার তর্ক করে লাভ নেই। সেও শাড়ি পরে মায়ের সাথে ভিতরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এত জোরে বলল যে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বোকা বেনে চলে গেল অন্তরা। এটা কি করলো ও? সারা জীবন ফেসবুকে এমন মজার ঘটনা শুনে কত হাসতো সবার উপর, আজ নিজেই ভুল করে বসল। অতি আবেগে সালামের জায়গায় বিসমিল্লা। আজ মায়ের খুন্তির বাড়ি একটাও নিচে পড়বে না। নাম মানে আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। লজ্জায় নাক কাটা যাচ্ছে অন্তরার। অন্তরার বাবা মাও বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। অন্তরার মা বলে ওঠে, পাত্রের বাবা আরিফুল ইসলাম কথাটি বলে উঠলেন। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। ছেলের জন্য অন্তরাকে আগে থেকে পছন্দ ছিল তার। একদিন মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। তখনই অন্তরাকে দেখে রাস্তার কিছু পথ শিশুকে খাবার কিনে দিতে। তখনই ঠিক করে ফেললেন এই মিষ্টি মেয়েটাকে বাড়ির বউ করবেন। অবশ্য ঠিকানা বের করে এই অবধি আসতে খুব ঝামেলাও হয়েছে, সে আর এক ব্যাপার। ওকে দাঁড় করিয়ে রেখেছেন কেন আন্টি? বসতে বলুন। আফনানের পাশে বসা সুন্দরী মেয়েটা বলে উঠল। পরে নানান জিজ্ঞাসাবাদে বোঝা গেল মেয়েটির নাম রোদেলা, আফনানের বড় বোন। দুই পরিবারই নানান বিষয়ে কথা বলতে থাকলো। এই পুরো সময়ে অন্তরা একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি পাত্রের দিকে। শেষে সবার সবকিছু পছন্দ হলে আফনানের বাবা বলে উঠলেন, তো এবার ছেলে মেয়েকে আলাদা করে কথা বলতে দেওয়া উচিত একটু। অন্তরার মা না করতে যাবে তখনই অন্তরার বাবা ইশারায় তা করতে মানা করলেন। তার বিশ্বাস রাগের মাথায় মেয়ে এমন কিছু করবে না যাতে তার সম্মানহানি হয়। অন্তরাকে তার মা বলল। অন্তরা উঠে তাই করলো। অন্তরাদের বাড়ির ছাদে তেমন রোদ পড়ে না। বাড়ির ছাদে বড় বড় ফলের গাছ লাগিয়েছে তার মা। অন্তরাও শখ করে ছোট্ট ছোট ফুল গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে ছাদটাকে। দূর থেকেও সবার তাদের বাড়ির ছাদটা চোখে পড়বে। নীরবতা ভেঙে আফনান বলে উঠল, বিয়েটা আমার পক্ষে সম্ভব নয়, আপনি বিয়েটা ভেঙে দিন। এই প্রথম পাত্রের কণ্ঠ শুনে তার চেহারার দিকে তাকালো অন্তরা। সাথে সাথে থমকে যায়। লম্বা চওড়া সুঠাম দেহের এই পুরুষটির সাথে তার বিয়ে। পুরুষ মানুষও এত সুন্দর হয় নাকি? সে নিজে শ্যামলা বর্ণের, না ফর্সা না কালো। তবে এই ছেলে একদম ফর্সা,
সাথে মুখে চাপ দাড়ি, আর ওই উঁচু নাকটা যেন তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে? এর বয়স 30? নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তবে কোথায় যেন দেখেছে মনে হয়। হঠাৎ মনে পড়ে সেই আর্মি ক্যাম্পের পাশের ঘটনা। সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, এই আপনি সেই আর্মিটা না, ওই যে আমাকে বাঁচিয়েছিলেন? আফনান অন্তরার দিকে তাকায়। মেয়েটা স্মরণশক্তি ভালো, এতদিন মনে রেখেছে। তবে আফনানের চেহারা দেখে অন্তরা কিছু বুঝতে পারছে না। অন্তরা সেই দিনের কথা তার মনে আছে কিনা, বা তার অন্তরাকে দেখে পছন্দ হয়েছে কিনা কিছু বোঝা যাচ্ছে না ওকে দেখে। চোখ মুখ বেশ শক্ত করে রাখা। অন্তরা মনে মনে ভাবে, মানলাম আপনি বড় কোনো অফিসার, তার ব্যক্তিত্ব থাকবে কাজের ক্ষেত্রে, এখানে কেন? তারপর মনে পড়ল একটু আগেই না সে বলল বিয়ে ভাঙতে। অন্তরা জিহ্বায় কামড় দিয়ে ভাবল, না না, এই ছেলে লাখে না কোটিতে এক, একে ছাড়া যাবে না। তবে এমন নিমগাছ মার্কা লোকের সাথে সারা জীবন থাকবে কিভাবে? পরে ভাবল সব দিক দিয়ে তো 100তে 100 পাওয়া যাবে না, একেই লাগবে অন্তরার। অন্তরা হঠাৎ আফনানের শার্টের কাঁধের অংশটা একটু টেনে নিজের কাছে নিয়ে আসলো। আফনান ভুরু কুঁচকে তাকাতে অন্তরা ফিসফিসিয়ে বলে উঠল, আমি বিয়ে ভাঙব না। আপনার সমস্যা হলে আপনি গিয়ে যে না করেন। আমি এখন নিচে গিয়ে বলবো মাকে, ছেলে 100তে 100, আমি একেই বিয়ে করব। আফনান এবার বেশ বিরক্ত হয়। মেয়েটা নিজেও জানে না সে কত বড় হিংস্র জন্তুদের গুহায় পা বাড়াচ্ছে। তবে এই মেয়েকে বুঝিয়েও লাভ হবে বলে আফনানের মনে হচ্ছে না। এদিকে অন্তরা খুশি মনে নাচতে নাচতে নিচে যেতে থাকে। কেউ নিজের বিয়েতে এত খুশি হয় এই মেয়েকে না দেখলে আফনান বুঝতো না। একটা হালকা গোলাপি শাড়ির কুচিগুলো ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছে অন্তরা। লম্বা সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। আফনান চোখ সরিয়ে নেয়। পিছন পিছন নামতে নামতে নিজেকে বলে, মায়ে পড়ে যাবেন আপনার নৌ হয়ে। পাশের ফুলগাছ হতে দুটো লাল প্রজাপতি পরস্পর খেলা করতে করতে উড়ে গেল। দুপুরের প্রচণ্ড গরমে বাসস্ট্যান্ডের রোদে দাঁড়িয়ে আছে রোদেলা। গরমে ঘেমে অবস্থা বেহাল। বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। আজ হয়তো অফিস যেতে দেরি হয়ে যাবে। কপালের ঘামে ভিজে যাওয়া চুলগুলো কানের পিছে গুজে দেয়। শিফট ডিউটির এই এক সমস্যা। যারা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে তাদেরই জ্যামে আটকানো, বাস না পাওয়া, এইসব সমস্যা ফেস করতে হয়। এক মুহূর্তের জন্য যারা রেগুলার বাসে যাতায়াত করে তাদের জন্য খারাপ লাগে রোদেলার। পরক্ষণেই মনে পড়ে হাতে সময় নেই, তাই স্ট্যান্ড পার হয়ে অফিসের দিকে হাঁটতে থাকে। আজ ওই গাড়িটা নষ্ট হতে হলো। একা একা বিড়বিড় করতে থাকে রোদেলা। একটা গাড়ি নিয়ে বাকি সবাই গিয়েছে আফনানের বিয়ের মার্কেট করতে, আর একটা নিয়ে রোদেলা রওনা হচ্ছিল। তখনই দেখে গাড়ির সমস্যা। না চাইতেও বাসে যেতে হবে আজ। চাকরিটা যেন কোনোভাবে না যায়। মাত্র কলেজে পাশ করে চাকরি যে পেয়েছে এটাই অনেক। যদিও বাড়ির কেউই চায় না সে এসব করুক, তাদেরও তো টাকা পয়সার অভাব নেই। তবে রোদেলা একটাই কথা, সে স্বাবলম্বী হবে। স্টেশনের কিছুটা দূরে আসতেই একটা বাস পাওয়া গেল। দূর থেকে আসতে দেখে রোদেলা হাত নাড়ালো। যাক, অফিস যেতে বেশি দেরি হবে না। বাস এসে থামলো। রোদেলা উঠে দেখে বাস পুরো ভর্তি। মেয়েদের সিটেও ছেলেরা বসে আছে। তবে এইসব লোকেদের সাথে কথা বলতে গেলে ফ্যামিলিস্ট ট্যাগ লাগিয়ে দেবে, তাই অযথা কথা না বলে রোদেলা সিট খুঁজতে লাগলো। একদম পিছন হতে 2 সারির সামনে একটা সিট ফাঁকা আছে। তবে পাশে একটা ছেলে বসা। শ্যামলা গায়ের রঙের ছেলেটার গায়ে কারো নীল রঙের শার্টটা বেশ বাজে দেখাচ্ছে। শ্যামলা হয়ে এই রং পড়েছে এই জন্য নয়, ঘেমে একাকার হয়ে আছে, তার উপর আবার আরামসে সিগারেট টানছে। শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো বেশ এলোমেলো, বখাটে বখাটে দেখাচ্ছে। রোদেলা পাশে বসবে কিনা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। কন্ট্রাক্টরের গলার আওয়াজে তাড়াতাড়ি সামনে এগোতে থাকে রোদেলা। ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। একটু ভিতরে যান, আমি বসবো।
রোদেলার কণ্ঠে পেয়ে উপরে তাকায় ছেলেটা। তার নাম ইয়াসিন। পা থেকে মাথা অবধি রোদেলাকে দেখে বলে, আপনি ভিতরে যান। ইয়াসিন উঠে বাহিরে আসে। রোদেলার কাছে ছেলেটাকে বেশ অভদ্র মনে হয়। মেয়ে মানুষ দেখেও নিজেদের সিট ছাড়তে চায় না। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জানালার পাশের সিটটায় বসে। সবার এই সিট ভালো লাগলেও তার জানালার পাশে বসতে ভয় হয়। এর কারণও অবশ্য আছে। ছেলেটা কি এখনো সিগারেট খাবে? মনে মনে ভাবতে থাকে রোদেলা। দেখে যেমন বখাটে মনে হয়, ফেলতে বললে না জানি বাঁশের ঝাঁকুনির সুযোগে গায়ে হাত দিয়ে বসে। এইসব ছেলেদের বিশ্বাস নেই। মুখে একটা বাজে রিয়াকশন দিয়ে বসে থাকে সে। ইয়াসিন পাশের সিটটায় বসে সাথে সাথে জানালা দিয়ে ঢিল মেরে সিগারেট ফেলে দেয় আর রোদেলার দিকে তাকিয়ে বলে, ডোন্ট টাচ এ বুক বাই ইটস কভার ম্যাম। রোদেলা বেশ অবাক চোখে ইয়াসিনের দিকে তাকায়। ছেলেটার মাইন্ড রিডার নাকি, মনের কথা পড়তে পারে? ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, অবাক হওয়ার কিছু নেই ম্যাম, আপনার চেহারা থেকে বুঝতে পেরেছি আমার সম্পর্কে কি কি ভাবতে পারেন আপনি। রোদেলা বেশ লজ্জায় পড়ে যায় আর বলতে লাগে, না আসলে সমস্যা নেই, আমরা রাস্তার গরিব ছেলেপিলে, আমাদের এসবের অভ্যাস আছে। রোদেলা কপাল কুঁচকে প্রশ্ন করে। মানে ইয়াসিন হেসে উত্তর দেয়, মানে আমরা তো গরিব ঘরে যেমন তেমন ছেলে মেয়ে, পোশাক আশাকও তেমন দামি না, গায়ের রং কালো। আমাদের পাশে বসতে আপনাদের মতো ভালো ঘরের মেয়েদের একটু সমস্যা হবেই। আপনি যা ভাবছেন আসলে তা না। সেটাই ম্যাম, সেটাই। আপনি যে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাবছিলেন তা আমি দেখেছি। ধরুন আমার জায়গায় একটা ফর্সা সুদর্শন ছেলে খুব পরিপাটি হয়ে দামি শার্ট পরে বসে আসে, আপনার কিন্তু পাশে বসতে তেমন সমস্যা হতো না। তখন সিগারেট খেতে দেখলে বা সিট ছেড়ে উঠতে না চাইতেও তেমন খারাপ ভাবতেন না। এটা আসলে হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, আপনার দোষ নেই। রোদেলা চুপ হয়ে যায়। আসলে কি ছেলেটার কথা সঠিক? হয়তো ঠিকই বলেছে। আজকাল সবাই খুব সহজে মানুষের পোশাক বা বাহ্যিক সৌন্দর্য দেখে সে খারাপ না ভালো তা সিদ্ধান্ত নিয়ে নেয়। রোদেলাও হয়তো তেমন কিছু করেছে। সে নিজের কৃতকর্মের লজ্জা পেয়ে বলল, সরি। সরি বলার কিছু নেই ম্যাম, আমি আপনাকে ভিতরের সিটে বসতে বলেছি কারণ একটু পর বাসে ভিড় বাড়বে, তখন দাঁড়িয়ে থাকার অজুহাতে অনেকে হয়তো আপনাকে স্পর্শ করতো, সেটা মনে হয় ঠিক হতো না, এই জন্য। জি ধন্যবাদ, আর বারবার ম্যাম ডাকার প্রয়োজন নেই। আমার নাম রোদেলা। রুলস নাম্বার 1 ফর গার্লস, 2 মিনিটের কথাতেই কাউকে ভালো মনে হলেই নিজের পরিচয় বলতে নেই। রোদেলা আর কিছু বলল না। অন্যদিকে ফিরে বাহিরে দেখতে থাকে। ছেলেটার কথায় তাকে বেশ শিক্ষিত ভালো পরিবারের মনে হয়। রোদেলা ভাবে কি অল্প কথায় রোদেলাকে বাজিমাত করে ফেলল লোকটা। ইন্টেলিজেন্ট। তবে সাথে সাথে খেয়াল হলো ছেলেটা তাকে ম্যাম ডাকার কারণও আছে। ছেলেটার বয়স 27 কি 28 হবে। তার থেকে প্রায় 5 বছরের ছোট। আর তার বয়সের জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসল রোদেলা। যত স্মার্টভাবে চলাফেরা করুক, চেহারায় হালকা ভাঁজ, চোখে নিচে কালো দাগ, সবকিছুই যেন তার 32 বছর বয়সের সাক্ষী দিচ্ছে। কথায় আছে, মেয়েরা 20তে বুড়ি। সেই হিসেব করতে গেলে তার এখন অনেক বয়স। এখন হয়তো স্বামী সন্তান নিয়ে তার ঘর করার কথা ছিল, অথচ সে কি করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোদেলা। নিজের জীবনের ঘটে যাওয়া সবকিছুর হিসাব মেলাতে থাকে। সবটা এমন না হলেও পারত। এদিকে ইয়াসিন ফোন স্ক্রল করতে করতে চোখটা বাঁকা করে রোদেলার দিকে তাকায়। মেয়েটা যথেষ্ট স্মার্ট ও শালীন, তবে বয়সটা ঠিক ধরা যাচ্ছে না। তার সমবয়সী হতে পারে বা কিছুটা সিনিয়র। 20 বছরের যুবতী আর নয়। পর মুহূর্তেই ভাবে, হু কেয়ার্স। নিজের কাজে আবার মগ্ন হয়ে পড়ে সে। এদিকে শপিং মলে এসেছে আফনানের পুরো পরিবার। তার বাবা, ফুপু, ফুফাতো ভাই সাহেল আর এক চাচাতো বোন দিয়া। অ্যাডজাস্ট ফ্যামিলি ওদের। সবাই এক বাড়িতেই থাকে। ফুপা মারা যাওয়ার পর ফুপুও ওদের সাথে থাকে। এখন সবার উদ্দেশ্যে বিয়ের মার্কেট। অন্তরাকেও সাথে নিয়ে এসেছে। তার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। সাথে তার কাকাতো বোনও এসেছে, ফারিয়া নাম। খুব গায়ে পড়ার স্বভাবের। এই জন্য আফনান মুখ আরও গোমরা হয়ে আছে।
ভাবতেই অবাক লাগে। তার একটা ট্রেড শুনে বড় বড় সন্ত্রাসীদের অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরো আর্মি ক্যাম্পে যথেষ্ট সুনাম আছে, সবাই তাকে কত সম্মান করে, অথচ বিয়ের ব্যাপারে তার হাত পা বাঁধা। না চাইতেও এসব শপিং ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। ওইদিকে কিছুদিন পর কত গুরুত্বপূর্ণ মিশন তার যেতে হবে সেসব নিয়ে আর এক চিন্তা। উফ, সে আর পাচ্ছে না। সবাই যখন সব কাপড় দেখতে ব্যস্ত, সে এইসব ঝামেলা থেকে বাঁচতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ মনে হয় পিছনে কেউ আছে, আর তখনই শুনতে পায় সে বিখ্যাত লাইন, এ কি রন বাজা বাজে ঘন ঘন ঝড় রন 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 ঝন ঝন। তাকিয়ে দেখে অন্তরার সব কয়টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, এখানে কি? সে কি দম কি দম কি ধম কি ধম কি দামা দ্রিম দ্রিম গম কি। কী সব বলছো? কবিতা। ভাবলাম একা বোর হচ্ছেন, তাই আবৃত্তি শোনাতে আসলাম। ফর গড সেক, যাও প্লিজ। কেউ দেখে ফেলে ইতস্ত ফিল হবে। আর কবিতা শুনতে চাচ্ছি না, যাও। ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে। আফনান হঠাৎ অন্তরার মুখ এক হাত দিয়ে চেপে ধরে। অন্তরা কিছু বুঝে ওঠার আগেই অন্য হাত দিয়ে টেনে পাশের এক ড্রেস চেঞ্জিং রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জায়গাটা খুব ছোট, অল্প সময়ে এত কিছু হওয়ায় অন্তরা কিছুটা স্থির হয়ে গিয়েছে। আফনান ওর সামনে এগোতে থাকে। অন্তরা অবুঝের মতো মুখ করে পিছোতে একদম দেওয়ালের আয়নায় গিয়ে থাকে। আফনান এক হাত ওর পকেটে রাখে, অন্য হাত আয়নার উপরে রাখে। অনেকটা ঝুঁকে পড়ে অন্তরার উপর। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে অন্তরা। আফনান তো মোটেও এমন ছেলে না, ভদ্র দায়িত্ববান একজন পুরুষ। কি করতে চাইছে ও? জেনে বুঝে বিষধর সাপ পালতে চাইছো মেয়ে? ছবল খেয়ে টিকতে পারবে তো? অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে? I can be the most dangerous human you have ever seen. আফনানের কথা শুনে চোখ মেলে তাকায় অন্তরা। কি বোঝাতে চাইছে উনি? আফনান পকেট থেকে একটা হাত বের করে অন্তরার বাম গালের উপর আলতো করে ছোঁয়ায়, বৃদ্ধ আঙ্গুল ঠোঁটের উপর রাখে, কিছুটা নাড়তে থাকে। এই স্পর্শে অন্তরার ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে। অন্তরা কি হলো কে জানে, হঠাৎ টুকরে কেঁদে উঠল। আফনান এক ঝটকায় ওর থেকে একদম দূরে সরে যায়। সে চেয়েছিল মেয়েটা ভয় পাক, ওকে খারাপ ভেবে বিয়ে ভেঙে দিক, এতেই ওর মঙ্গল। তবে এতটা ভয় পেয়ে কেঁদে উঠবে তা ভাবেনি। তবে আফনান কিছু বলার আগে অন্তরা বলে ওঠে, ওয়াও, আই লাভ ড্রাগ রোমান্স। আপনি চাইলে আমাকে ছুরি দিয়ে কেটেও ফেলতে পারেন, আমি কিছু মনে করব না। আফনান ওর কথা শুনে বোকা বেনে চলে যায়। কি করতে চাইলো আর হলোটা কি? মেয়েটা কি পাগল? পুরো পরিকল্পনা ভেস্তে যেতে দেখে রাগে দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই দেখে ফুফাতো ভাই সায়েম দাঁড়িয়ে। এই ছেলে যা পাজি, না জানি এখন কি বলবে। ওদিকে সায়েম উকি মেরে দেখে ভিতরে অন্তরাও আছে। বড় বড় চোখ করে আফনানের দিকে তাকায়। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, ডিস্টার্ব করলাম মনে হয়। তুই যা ভাবছিস তেমন কিছু না। হায় হায় গো, আমগো এই বড় গোমরা মুখ ভাইরে আমরা করলা ভাবছিলাম, এদেরই মিষ্টি কুমড়া আমগো থেকে 2 ধাপ আগাইয়া গেছে। বেশি বকছিস কিন্তু। সায়েম কিছু না বলে একটা ভো দৌড় লাগায়। আফনানও একবার অন্তরার দিকে তাকিয়ে সাইমের পিছে তাড়াতাড়ি যেতে থাকে। না জানি এই ছেলের সবার সামনে কিছু বলে বসে। অন্তরা এইসব দেখে মুচকি হেসে একা একাই বলে ওঠে, আই ক্যান বি মোস্ট জামাই পাগল গার্ল ইউ হ্যাভ এভার সিন। সারাদিনের ক্লান্তি শেষে রাতে বাসায় ফিরেছে রোদেলা। দেখে ডাইনিং রুমে বসে সবাই বিয়ের কেনাকাটা দেখছে। রোদেলা পাশ কাটিয়ে চলে যেতে নিলে দিয়ার চোখ পড়ে। আপু দেখে যাও, সব কিনেছি আমরা, তুমি তো আসলেই না। রোদেলা মলিন হেসে যেই না কাছে যেতে নিল, তখনই এক মাঝ বয়সী মহিলাকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। আর কত বছর এই মানুষটা তার সাথে ভালো করে কথা বলবে না? সম্পর্কে সে রোদেলা আর আফনানের মা। এখন রোদেলা গেলে সে উঠে যাবে। রোদেলা যেতে নিয়েও যায়নি,
চুপ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উপস্থিত সবাই বিষয়টা দেখে মন মরা হয়ে যায়, তবে কারোর কিচ্ছু করার নেই। রুমা বেগমের মুখের উপর কথা বলার সাহস এই বাড়ির কারণ নেই। তাকে এত বুঝিয়েও মা মেয়ের সম্পর্ক ঠিক করা যায়নি। এখন এইভাবেই সবাই সব আশা ছেড়ে দিয়েছে, অথচ এইসবে রোদেলার কোনো দোষই ছিল না। তবে আফনানের বিষয়টা চোখে ঠিকই পড়েছে। নিজের মুঠি শক্ত করে সে একাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি রোদাপো, তোর সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকে আমি নিজ হাতে শাস্তি দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এমন সময় হঠাৎই আননোন নাম্বার থেকে আফনানের ফোনে একটা কল আসলো। আফনান কল ধরতে বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে চলে আসে। কলটা রিসিভ করতে কেউ বলে ওঠে, কেমন আছেন রেজার আফনান সাদিক? জি, কি বলছেন? ওপাশ থেকে হো হো করে হাসির আওয়াজ শোনা গেল। লোকটা আবার বলে উঠল, এত তাড়াতাড়ি ভুলে গেলে মাই ডিয়ার জুনিয়র? জুনিয়র শব্দটি শুনেই আফনান বুঝে গেল ফোনের অপর প্রান্তে কে। রাগে তার মুখের চোয়াল সব শক্ত হয়ে উঠল। ফর্সা ঘাড়ের প্রতিটা রগ যেন দেখা যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কি হলো মিস্টার দেশপ্রেমিক? খুব পুরনো স্মৃতি তাড়া করছে মনে হয়। চুপ জানোয়ারের বাচ্চা, তোর মতো কুত্তার বাচ্চারা দেশ ও দশের শত্রু। এদেশের মাটিতে বড় হয়ে তোরা এদেশের ক্ষতি করিস, এদেশের বোনদের ইজ্জত নিস আর দেশের মাঝে মাদক ছড়াস। হ্যাঁ আফনান, তোর রাগ জেদ এখনো তোর বাচ্চাকালের মতোই আছে। শুনলাম বিয়ে করতে যাচ্ছিস। একটু সাবধানে রাখিস তোর বউকে বিয়ের পর, না জানি তোর বোনের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি এক্ষুনি তোর আড্ডাখানায় এসে তোকে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। আমাকে আর কত হাসাবি বলতো? পুরনো সব ভুলে গেলি নাকি? তুই ছোট থেকেই একটু বেশি দেশের প্রতি টান দেখার, যার ফল তোর বউ। রেদোয়ান, আর একটা কথা বললে তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। রিদওয়ান হাসতে হাসতে কল কেটে দেয়। আফনান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গাড়ির কাছের উপর সজোরে একটা ঘুষি মারে। কাঁচ ভেঙে হাতের নানান জায়গায় ঢুকে যায়। টপ টপ করে রক্তের ফোঁটা বেয়ে বেয়ে পড়তে থাকে। কোনোভাবে নিজেকে সামলে সবার চোখ ফাঁকি দিয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। ফোনের গ্যালারি থেকে একজনের ছবি বের করে বলতে থাকে, বলেছিলাম মেয়ে দূরে থাকলে না তো প্রেমের দহনে নিজেও পড়বে, আমাকেও পড়ে ছাই করে দেবে। আফনান ভাবতে লাগলো, খুব দ্রুতই মিশনটার প্রস্তুতি নিয়ে তা সফল করতে হবে। ল্যাপটপটা হাতে নিয়ে দ্রুতই হেড অফিসে একটা মেল পাঠালো। সে তার ছুটি আরও 2 দিন কমিয়ে ফেলতে চাইছে। বিয়ের পর দিনই সে আর্মি ক্যাম্পে ব্যাক করবে। তার যে হাতে উপায় নেই, ওখান থেকে লোক দিয়ে নজর রাখতে হবে বাড়ির সবার উপর। উফ, একসাথে এতজনের জীবন সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আফনানকে। উজু করে নামাজের পাটি বিছিয়ে বসে পড়ল। রবের কাছে দুর্বলতা প্রকাশ করাই যায়। 2 হাত ওই আল্লাহর পানে মেলে চাইতে লাগলো সবকিছু, যেন তার মনোবল আরো শক্ত হয়। পাপীদের প্রাপ্য শাস্তিটুকু যেন সে দিতে পারে। আজকে সকাল থেকে রূপচর্চায় ব্যস্ত অন্তরা। তার জন্য ঈদ লাগছে। তার খুশিতে কে কীভাবে তার যায় আসে না। এই 18 বছর বয়সটাই এমন, সব কিছুতেই বেশি আবেগ। অন্তরার মা মেয়ের হঠাৎ রাজি হয়ে যাওয়ায় দেখে প্রথমে খুশি হলেও এখন বেশ লজ্জা পাচ্ছে। মেয়েটা এমন করে লাফাচ্ছে যেন বিয়ে করেই জামাই সে নিয়ে আসবে। মায়ের কথায় চোখ থেকে সোশ্যাল স্লাইড দুটো সরায় অন্তরা। অতঃপর মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে উঠল, তুমি তো চাইতে আমি বিয়েতে রাজি হই, এখন আবার কি সমস্যা? তোমার এমন হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিলেই বুঝতা। অর্পিতা বুঝে অন্তরার সাথে কথা বলে লাভ নেই। পরে ভাবতে থাকে এই বাচ্চা মেয়ের সাথে সংসার করতে পারবে তো। তাছাড়া সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে ও বাড়ির লোক সম্পর্কে তেমন একটা জানাও হয়নি। তবে এতটুকু বিশ্বাস ছেলেটা খুব ভালো, এই জন্যই তো চিন্তাটা বেশি হয়। ভালো মানুষদের শত্রুর অভাব নেই। তাছাড়া যে চাকরি করে তা নিয়ে অনেকেই তো কত কিছু বলে। সেনাবাহিনীর স্ত্রী হতে হলে নাকি মনোবল খুব শক্ত করতে হয়। আচ্ছা, মেয়েটা বিয়ের পরেও তো স্বামীর থেকে দূরেই থাকবে, সব কিছু সামলাতে পারবে তো। অন্তরা বেগম রান্নার জন্য কিচেনে চলে যায়। কিরে,
তোর তো দেখি ভাগ্যই খুলে গেল। ফারিয়ার কথা শুনে দরজার দিকে তাকায় অন্তরা। এই মেয়েকে দেখলে কেন জানি তার মেজাজ বিগড়ে যায়। সব কিছুতেই অন্তরাকে হিংসে। সবার কাজিনদের মধ্যে এমন একজন থাকবেই যে একটু হিংসুটে স্বভাবের। কেন? তোর তো সব কিছুতেই আমার থেকে বেশি আছে, এ একটা জায়গায় না হয় একটু পেলামি। ফারিয়া যেন কথাটা ভালো লাগলো না। সে অন্তরার পাশে গিয়ে বসল। তার সব জেনে বিয়ে করতে যাচ্ছিস তো? কি জানবো আজব। তার মানে তুই কিছুই জানিস না, এখনো বাচ্চাই আছিস। অন্তরা ভুরু কুঁচকে ফারিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছিস বলতো? তেমন কিছু না, শুধু বললাম দেখিস আবার বিয়ের পর দিনই তোকে যাতে ফেলে না যায়। আর্মিরা নাকি একটু আনরোমান্টিক টাইপের হয়, দেশের চিন্তায় পরিবারের খেয়ালই থাকে না। তুই কয়জন আর্মিকে চিনিস যে এত কথা বলছিস? আর তাছাড়া এটা তো গর্বের বিষয়, একজন পুরুষের বড় বড় সাফল্যের পর তাদের স্ত্রীদেরও সম্মানের চোখে দেখা হয়। তুই বুঝবি না। বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস না তুই? হলে হলাম। আচ্ছা, তুই কখনো কারো প্রেমে পড়েছিস? না মানে টাইম পাস তো করেছিস জানি, সত্যি কারো কথা মনে হয়েছে যাকে নিয়ে পুরোটা জীবন থাকা যায়? না, কেন? তুই একদিনেই ওই ছেলের প্রেমে পড়েছিস বুঝি? একদিন নয় প্রিয়, আরও কাহিনী আছে। একবার কলেজের পিকনিকে গিয়ে আমি একটা ঝামেলায় পড়েছিলাম, আর তখনই সেসব পরে বলবো। তবে কি জানিস, তুই যেদিন কারো প্রেমে পড়বি ওই দিন বুঝবি। এইসব ফালতু বিষয়ের জন্য আমার কাছে সময় নেই। আমি এখন নিজের কেরিয়ার নিয়ে আছি। এতই কেরিয়ার নিয়ে থাকলে আফনাবকে পটানোর ট্রাই করছিলি কেন তখন ওই শপিং মলে? যাই হোক, অভিশাপ দিলাম, তুই এক বেকার ছন্নছাড়ার প্রেমে পড়বি। বেশি ম্যাচুরিটি দেখালে এমনই হয়। ফারিয়া ওর কথায় একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে মোটেও এমন মেয়ে না। সে কোনো বড়লোক হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে। বিকেলে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আফনান কিছু কাজে বাইরে গিয়েছিল, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে বসে ড্রাইভিং করতে করতে ফিরছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে একটা মাজার বোতল ধরে আছে। একটু পরপর দুই ঠোঁটের মাঝ দিয়ে একটু একটু করে চুমুক দিচ্ছে। কোকাকোলার বয়কটের পর মাজাই সবার ভরসা। তার গাড়িটা বেশ দামি। বটন ক্লিক করতেই উপরের ছাদটা সরে গিয়ে ভাঁজ হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আবহাওয়াটাও খুব সুন্দর থাকে। একটা মিষ্টি বাতাস বয়ে বেড়াচ্ছে চারিদিকে। আকাশের রংটা এখন একদম লাল, এতটুকু উপভোগ করাই যায়। শরীরের সাদা শার্টটার সামনে দুটো বোতাম খোলা। একটু পরপর যখন বোতলে চুমুক দিচ্ছে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আফনানকে। রাস্তার পাশ দিয়ে অনেকেই বসে এই সময়ে আড্ডা দেয়, ফাস্টফুডের খাবার খায়। আফনানের গাড়ি আর রূপ দেখে যে কোনো মেয়ে একবার হলেও এদিকে তাকাতে বাধ্য। আফনান অবশ্য এইসবে কোনো পাত্তা না দিয়ে শান্তিতে ড্রাইভ করতে থাকে আর ভাবে, কয়েকটা দিন একটু সহ্য করে নিও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব। আমাকে তো ঠিক করতেই হবে। এইদিকে আফনানের বাড়িতে ছোট্ট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। একটু আগে ও বাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে। সবাই হলুদের অনুষ্ঠানে খুব ব্যস্ত, তবে একজনের মুখে কোনো হাসি নেই। সে হলো চারু। সম্পর্কে সে সাইমের আপন বোন। তার বিয়ে হয়েছে, একটা ছোট্ট মেয়েও আছে। তার স্বামী প্রবাসী হওয়ায় এই বাড়িতেই সে আছে। তবে বাড়ির এইসব অনুষ্ঠান তার একদমই ভালো লাগছে না। নিজের কাজিন আফনানের জন্য তার মনে লুকিয়ে থাকা অনুভূতিকে অনেকদিন যাবৎ সে ধামাচাপা দিয়ে রেখেছে। তার স্বামী নির্ঘাত ভালো মানুষ ছিলেন বলেই এতটা ইগনোর করার পরেও দিনের পর দিন সংসার করে গিয়েছে। শেষে আর অবহেলা সইতে না পেরে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখে বাহিরের দেশে পাড়ি জমান তিনি। তাতে চারুর কিছুই আসে যায় না। এই বাচ্চাটাও তার কাছে একটা মিস্টেক। নিজের সন্তানকেও তেমন একটা ভালোবাসে না সে। কখনো কখনো সাহিত্যের কথাও সত্য হয়, সব মায়েরা মমতাময়ী হয় না। তবে এইসব কিছুই এই বাড়ির কেউ জানে না।
দিয়ার শুধু মাঝে মাঝে একটু সন্দেহ হয়। তবে চারুর মনের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছে আফনানকে। সে জানে এটা পাপ, তবে মন কি তা শোনে? এখন আফনানের বিয়েটা তার কাছে একটা কাটা খায়েতে লবণের ছিটার মতো লাগছে। সব কাজিনরা মিলে নাচ গান করেছে, মাইকে একের পর এক গান বেজে যাচ্ছে। যেইভাবেই হোক অনুষ্ঠানটা শেষ হলে হলো। পরের দিন বাড়িতে বিয়ের প্রস্তুতি। ফুলের ঘ্রাণে মম করছে পুরো রুমটা। খাটের উপর লাল সাদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো। রুমের লাইট অফ, তবে তাতে কি, ছোট্ট ছোট্ট মোমবাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আলোয় যেন আরো বেশি আবেদনময়ী লাগছে খাটে বসা তরুণী মেয়েটাকে। অন্তরা চুপিসারে উঠে গিয়ে লাগেজ থেকে ফোনটা বের করে। কি সুন্দর করে সাজিয়েছে আফনানের কাজিনটা এই রুমটাকে। আফনান আসছে না কেন? কত ছবি তোলা বাকি। বিয়েটা চোখের পলকেই কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দুপুরে 3 কপুল বলে আজীবনের জন্য এই লোকটার হয়ে গিয়েছে সে। আজ বিকেলেই এই বাড়িতে এসেছে অন্তরা। প্রথমে ভেবেছিল সবাই না জানি কেমন হয়, হিন্দি সিরিয়ালের মতো কোনো কুটনি শাশুড়ি না জানি কপালে আসে। তবে সবাই এত ভালো হবে সেটা কল্পনার অনেকটা বাহিরে ছিল। সবাই কতটা ভালো, আর সব কাজিনদের মধ্যে কত ভালো সম্পর্ক বলার বাহিরে। তবে সবচেয়ে ভালো শ্বশুরমশাই, তিনি কত বড় একটা সিক্রেট গোপন রেখেছে। অন্তরা আজ সকালে জানতে পেরেছে সবটা। প্রথমে তার চাচি নিজের মেয়েকেই জোর করে নিতে বলেছিল আরিফুল ইসলামকে, তবে তিনি তার কথায় অনড় ছিলেন। টাকা লেনদেনেরও ব্যাপার ছিল। ভাগ্যিস এইসব কথা কেউ জানেনি। এমনকি সাথে ও বাড়ি থেকে ফারিয়াকে আসতে দেখেও কিছু মনে করেননি। এমন সময় দরজার আওয়াজ আসে, বাহিরে চেঁচামেচি হচ্ছে। সবে আফনানকে আটকে রেখেছে টাকার জন্য। অন্তরা একটু নড়ে চড়ে বসে। ভাই 20,000 দিবা কিনা গো, নয়তো তোমার বউয়ের সাথে ঘুমানো হইব না আজ। সায়েমের কথার সাথে সবাই সহমত। দিয়া তো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা দিতে দেরি হলে প্রতি 10 মিনিটে একবার করে মুখে দেওয়া হবে। আফনানের আবার এইসব বাড়তি ঝামেলা একদম ভালো লাগে না। সে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে পুরোটাই দিয়ে দেয়। সবাই অবশ্য খুশির বদলে বেশ বিরক্ত। এই ছেলেটা এমন কেন? একটু মজাও করতে দেয় না। রোদেলাও বেশ বিরক্ত হয়ে বলল, আসলে বউয়ের কাছে যাওয়ার জন্য তর্স হয়েছে না, এই জন্য এমন তাড়াহুড়া করছে। চল তো সবাই, ওকে যেতে দে। আপু তুমি ওদের মধ্যে কি সব বলছো? রোদাপু আর সাইম ভাইয়া ঠিকই বলে। আফনান ওদের কারোর কথায় পাত্তা না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। অন্তরা চুপচাপ দেখছে সবকিছু। বাহির হতে সাইম চিল্লিয়ে পড়ল, ভাই ঘুম থেকে জায়গা আমগো আরো কিছু বকশিস দাও। এত খুশি তুমি, সেই হিসেবে তো ভাই। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। এদিকে নিচে আফনানের মা সবাইকে ডাকছে। ছেলে মেয়ে দুইটাকে এখন একটু একা ছেড়ে দেওয়া উচিত। রাতের আকাশটা আজ ঝলমল তারার আলোয় এক অন্য সাজে সজ্জিত হয়েছে, যেন প্রকৃতিও এদের একাগ্রতার সাক্ষী দিচ্ছে। এই মৃদু বাতাসে আর একটু একটু আলোতে আফনানদের বাড়ির ছোট্ট বাগানে হেঁটে বেড়াচ্ছে ফারিয়া। এমন একটা সুন্দর পরিবার তারও হতে পারত। আসলে কিছু বিষয় ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয়। তবে ফারিয়া প্রতিজ্ঞা করেছে আফনান আর অন্তরার মাঝে সে আর ঢুকবে না। বিয়ে তো হয়ে গেছে, এখন আবার ঝামেলা করেই বা কি লাভ হবে? ফিউ আল্লাহ গো, এক চিৎকার দিয়ে দূরে সরে যায় ফারিয়া। আর একটু হলে ভয়ের জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলতো। বিরক্ত মাখা মুখ নিয়ে পিছে ফিরে দেখে সায়েম দাঁড়িয়ে। উফ, ছেলেটা শুরু থেকেই পিছু ছাড়ছে না। এমন বেশি কথা বলা ছন্নছাড়া ছেলে ফারিয়ার একদম পছন্দ না। কি হয়েছে ফিউ, ভয় পেলে? ফারিয়া সায়েমের কথায় বেশ বিরক্ত হয়ে বলে, না গো মুরব্বি, ভয় পাইনি। এভাবে না, সুন্দর করে বলবে। বলবে মুরব্বি মুরব্বি, ভয় পাইনি। জি ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ, গেলাম। ফারিয়া পাশ দিয়ে চলে আসতে নিল। ছেলেটা সবসময় চিলমুটে থাকে, সবসময় ফালতু কথায় মানুষের হাসি আসে বুঝি। তবে সায়েম নাছর বান্দা, এত তাড়াতাড়ি ফারিয়াকে শান্তি দেবে না। সকালে আসার সময় এক গাড়িতে পাশাপাশি বসেছিল দুজন। ফারিয়ার ঝুলিয়ালা চুড়িতে ফাঁস লেগে বেচারা নতুন পাঞ্জাবি
ছিঁড়ে গেছে। দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়ায় সে, আবার বলতে থাকে, শেষের কথাটাও ঠিক হয়নি, বলবে টাকা বলেছো ভাইয়া, সেই হয়েছে। টাকা বলেছ মানে? সায়েম জিহ্বায় কামড় দিয়ে বলল, আসলে টাকার জায়গায় যেটা হবে ওইটা মেয়ে মানুষের সামনে বলা যাবে না। ফেসবুকে অ্যাক্টিভ থাকো নাকি? না, কয়েকদিন যাবৎ থাকা হয় না, এবার যেতে দাও। আগে টাকা দাও তারপর। টাকা দিব মানে? আমি তোমাকে টাকা দিতে যাব কোন দুঃখে? দুঃখে না প্রিয়, সুখে টাকা দিবা। তোমার চুরির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে যে আমার পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে ভুলে গেলে নাকি? জরিমানাটা দিয়ে দাও। আপনি সামান্য পাঞ্জাবির টাকা আমার থেকে নেবেন? এত অবাক হওয়ার কিছু নাই। বেকার ছেলেদের কাছে 5 টাকার মূল্য 10টা গার্লফ্রেন্ডের সমান, আর 456 টাকার পাঞ্জাবি তো। বাস বাস, আর শুনতে যাচ্ছি না। ফারিয়া সাইমের ফালতু কথা থামিয়ে দিয়ে নিজের পাঁচটি হাতে নিল। 460 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে নিতেই সাইম পিছন হতে ওর চুলের খোপা টেনে ধরে। ফলস্বরূপ পুরো খোপা খুলে চুলগুলো ছড়িয়ে যায়। এক দমকা হাওয়ায় সব চুলগুলো উঠতে থাকে। কিছু অবাধ্য চুল উড়ে এসে সাইমের মুখের উপর পড়ে। সে অবাক নয়নে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। সামান্য খোলা চুলে একটা মেয়ের পুরো রূপ সৌন্দর্য পাল্টে দিতে পারে। ফারিয়া বারবার জিজ্ঞাসা করতে থাকে চুল কেন খুলল, তবে সায়েম নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যেন ওর কাছে সবকিছু থেমে আছে। শেষে ফারিয়ার রাগের সব ধৈর্যের পাল্লা শেষ হয়ে যায়। সায়েমের ডান হাত ধরে মুখের সামনে নিয়ে একটা জোরে কামড় দিয়ে দেয়। ব্যথা পেয়ে সায়েমের হুঁশ ফেরে। আহ, এখন মুখ খুললো, এবার বলো চুল কেন খুললে? বাকি টাকা দিতে। নাক মুখ খিচে হাতটাকে একটু ডলে নিল সায়েম। পরে ফু দিতে দিতে অন্য হাত দিয়ে পকেট থেকে 2 টাকার 2 পয়সা বের করে ফারিয়ার হাতে ধরিয়ে দিল। বেকার হতে পারি, তবে ছেঁচড়া নই। ফারিয়া তাল মিলিয়ে বলে উঠল, জি জি, আমিও বুঝতে পেরেছি আপনি গরিব হতে পারেন, তবে বড়লোক নন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফারিয়া চলে আসে। সায়েম এবার আর আটকালো না। এখন তার কথা বলার কিছুই বাকি নেই। নিজের হাতের দিকে তাকালো। দাঁতের দাগ স্পষ্ট হয়ে আছে। এটাকে বৃথা যেতে দেওয়া যায় না। একটা ছবি দিলে ফ্রেন্ডস গ্রুপে দিয়ে বলল, এই দেখো, সবাই হবু গার্লফ্রেন্ডের কাছ থেকে পাওয়া ফার্স্ট লাভ বাইট। আফনান বাসর ঘরে ঢুকেই ড্রয়ার থেকে একটা গেঞ্জি বের করে সারওয়ানি খুলতে লাগলো। তা দেখে অন্তরা হু হু করে কেঁদে উঠল। বাসর ঘরে বসে চিল্লিয়ে কেঁদে যাচ্ছে অন্তরা। শেষে আর সহ্য করতে না পেরে আফনান এসে এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে। ফর গড সেক, প্লিজ কান্না থামাও, নিচে আওয়াজ গেলে সবাই খারাপ ভাববে। অন্তরা আফনানের হাত ছিটকে দিয়ে ফোপাতে ফোপাতে বলল, ভাবলে ভাবুক, আমার মনের আশা পূরণ না করলে আমি এভাবেই চিল্লাবো। আচ্ছা বলো কি সমস্যা, আমি দেখছি। আপনি শেরওয়ানি কেন খুললেন? তো কি তোমার শাড়ি খুলবো? খুলি। নিজের বলা কথায় নিজেই লজ্জা পেয়ে যায় আফনান। না জানি মেয়েটা এখন কত জোরে চিৎকার দেবে। তবে অন্তরা হয়তো কান্নার তালে কথাটা ভালো করে শোনেনি। সে নিজের ফোন বের করে আফনানের হাতে ধরিয়ে দিল আর মুখ ফুলিয়ে বলতে লাগলো, জানেন, সব মেয়ের শখ থাকে বাসর ঘরে ফুলের মাঝে বসে সুন্দর সুন্দর ছবি তোলার, জামাইকে নিয়ে কাপল পিক তোলার, কিন্তু আপনি ছবি তোলার আগেই জামা পাল্টে ফেললেন। তুমি এই জন্য এভাবে মরা কান্না করছিলে? তা নয় তো কি। ধুর, আমি ভাবলাম ভয় পাচ্ছ। ভয় কেন পাবো? অন্তরার বোকা প্রশ্নের কোনো উত্তর নেই আফনানের কাছে। মেয়েটা আসলে চিল্লায় বেশি, বোঝে কম। যেসব মেয়েরা খুব চিল্লায় ওরা আসলেই কিছু বোঝে না। চুপচাপ প্রকৃতির মেয়েরাই সেই তুলনায় অনেক চতুর হয়। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। আফনান অন্তরের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। শুরু করো। কি শুরু করব? আরে বোকা, পোজ দিতে বলেছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে দিচ্ছি। অন্তরা তাড়াতাড়ি চোখের জল মুছে মাথার ওড়না আর শাড়িটা ঠিক করে নেয়। এইসব ছবি আইডিতে ছাড়তে হবে। সে নানান স্টাইলে খাটের ফুলগুলো নিয়ে ছবি তুলতে লাগলো। কখনো কখনো টেবিলের মোমবাতি হাতে নিয়েও স্টাইল করতে থাকে।
আফনানও খুব মনোযোগ দিয়ে ফটোগ্রাফারদের মতো করে ছবি তুলে দিচ্ছে আর মনে মনে ভাবছে, হে মাবুদ, মেজর আশিকের মতো প্রতিটা বিবাহিত পুরুষকে ধৈর্যের জন্য পুরস্কৃত করা উচিত। এই দিন দেখার জন্য আর্মির ট্রেনিং নিয়েছিলাম। পরে ভাবলো এটা হোমওয়ার্ক। দেখি দেখি তাড়াতাড়ি দেন তো ছবি কেমন উঠেছে। অন্তরা লাফিয়ে খাট থেকে নেমে আফনানের কাছে গেল, ফোনটা ছো মেরে নিয়ে ছবিগুলো দেখলো। ওয়াও! জানেন, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড যখন ওদের ছবি তুলে দিত তখন ভাবতাম কবে আমার একটা পার্সোনাল ফটোগ্রাফার থাকবে। প্রতিটি মেয়েরই একটা পার্সোনাল ফটোগ্রাফার থাকা লাগে। এরপর সে আফনানের সারওয়ানি ধরে টান মেরে একদম কাছে নিয়ে আসলো। ইচ্ছে মতো সেলফি নিয়েছে। এতটা কাছে এসে আফনান অবাক নয়নে অন্তরার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আসলে খুব কিউট। আমাকে দেখা হলে কাঁধে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকান। এক পজিশন বারবার ভালো লাগে না, চলুন চেঞ্জ করি। অন্তরার কথায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় আফনান। ছবি তোলা শেষ হলে অন্তরা আয়নার সামনে গিয়ে চেয়ার টেনে বসে। একটু হেল্প করুন তো, আমার মাথায় হাজার হাজার ক্লিপ জুয়েলারি, এসব খুলতে পারছি না, পুরো মাথা ব্যথা করছে। আফনানও কাছে এসে এক এক করে সব খুলতে থাকে। মেয়েটার মাথাটা আসলে ব্যথা হয়ে যাওয়ার কথা। চিকন চিকন কত ক্লিপ দিয়ে আটকানো। সব শেষ করে যেই না শাড়ির পিন খুলতে যাবে, অন্তরা হঠাৎ দাঁড়িয়ে যায়। কি হলো? বাকিটা আমি ওয়াশরুমে একাই করতে পারবো। কথাটা বলে ড্রয়ার থেকে একটা নর্মাল সুতির শাড়ি বের করে অন্তরা বাথরুমে চলে যায়। আফনান হেসে বলে, পাগল মেয়েটা। আফনানের ফোনে একটা নোটিফিকেশন আসে। আওয়াজ পেয়ে চেক করতেই তার মুখটা মলিন হয়ে যায়। কাল বিকেলের মধ্যেই ফিরতে হবে। আফনান চুপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্তরে এসে আফনানকে দেখে ভাবে ঘুমাচ্ছে হয়তো, আর বিরক্ত না করে সেও পাশে চুপটি করে শুয়ে পড়ে। একটু পর ঘুমিয়েও যায়। আফনান পাশ ফিরে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। না জানি কতদিন এই চেহারা দেখার তৃষ্ণা নিয়ে থাকতে হবে। এইদিকে ফারিয়া, চারু আর দিয়ার সাথে এক রুমে শুয়েছে। সায়েম নিজের রুমে একা। সায়েম বারবার ফারিয়ার কথা ভাবছে। মেয়েটার মুখে রাগী লুক নিয়ে যতটা খারাপ সেজে থাকে ততটাও খারাপ না। কিছু কিছু মেয়েরা থাকে মুখে মধু অন্তরে বিষ। ফারিয়া তার উল্টো। সায়েমের কি হলো কে জানে, পুরনো গিটারটা অনেক দিন পর হাতে নিল। আজ কেন জানি গাইতে ইচ্ছে করছে। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায় তারা, আমি হই যে দিশেহারা, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা, তোমার গোপন সবই হয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। রাত 2টো। রোদেলা বিছানায় কাতরাচ্ছে। সে কারোর সাথে ঘুমায় না। রাতের প্রায় প্যানিক অ্যাটাক আসে তার। ঘুমের ঘোরে পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে ওঠে। একটা বন্ধ লাইব্রেরি, 3-4টে ছেলে, দুজন হাত পা বেঁধে ফেলেছে আর একজন নোংরা ভাষায় গালিগালাজ করছে। মারামারি? আরে ছেলেটাকে মেরে ফেলবে তো। এই থামো তোমরা প্লিজ। না। জোরে চিল্লিয়ে ঘুম থেকে ওঠে রোদেলা। বারবার হাঁপাতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পাশের টি টেবিলের উপর জগ রাখা। এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে পান করে। কেঁদে কেঁদে উপরের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এই যন্ত্রণা থেকে কি আমার আর মুক্তি নেই? আজ প্রায় 12টা বছর পরেও রোদেলা সুস্থ হয়নি। প্রতিদিন রাতেই একবার তার ঘুম ভাঙে। কি ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়ায়, অথচ মেয়েটার কোনো দোষই নেই। হ্যাঁ, একটা দোষ আছে, ভালোবেসেছিল, সেটাই তার দোষ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় অন্তরা। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। তাকিয়ে দেখে আফনান ঘুমাচ্ছে। একটা কিউট বাচ্চার মতো লাগছে। অন্তরা নিজের ফোন হাতে নিয়ে ঘুমন্ত আফনানের ছবি তুলে নেয় অন্তরা। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের সামনে আসতেই দেখে শাশুড়ি মা আর চারু সবকিছু গোছাচ্ছে। অন্তরাকে দেখেই আফনানের মা একটু হাসি বিনিময় করলো। অন্তরা কাছে এসে সালাম দিল। দিন মা, আমি করে দিচ্ছি। ভাবলাম একটু কাজে হেল্প করি।
পাশ থেকে টিটকারি সুরে চারু বলে উঠল, ভালোই তো মাথা চালাতে পারো, আসতে না আসতে সব কিছু তোমারটা বুঝিয়ে দিচ্ছ। আফনানের মা কিছু বলল না, ভাবলো মেয়েটা হয়তো বড় ভাবির সাথে মজা করছে। তবে অন্তরার একটু কেমন যেন লাগলো। ইনি আসার পর থেকেই অন্তরার সাথে একটু কেমন যেন করছে। এমন সময় রান্নাঘরে রোদেলা আসলো। রোদেলাকে দেখেই আফনানের মা সেখান থেকে চলে গেল। রোদেলার মুখটা আবার মলিন হয়ে ওঠে। বিষয়টা অন্তরার নজরে এলো। রোদেলাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন। এত বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে করছে না, আবার তার মায়ের সাথে কোনো কথাও বলে না। দিয়া অন্তরাকে কিছু একটা বলতে নিয়েও কাল রাতে সাজানোর সময় বলেনি, হয়তো নতুন বউ সেজন্য। হঠাৎ রোদেলার ফোনে একটা ফোন আসে। সে চেঁচিয়ে বলে, কি? তবে আমি তো ছুটি নিয়েছিলাম। আচ্ছা, তবে আর কি করার, আসছি একটু পর। অন্তরা রোদেলাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে আপু? আর বলো না, অফিসের নতুন সিও এসেছে। সে নাকি আজই সবাইকে যেতে বলেছে, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবে। আপনি ছুটি নেননি আপু? নিয়েছি তো। আর বলো না, ইনি নাকি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। বলেছে যেতে মানে যেতেই হবে। এক্ষুনি বের হবেন? খেয়ে বের হব আর কি। এদিকে রান্না শেষে সবাই টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। সায়েম, দিয়া, ফারিয়া, আরিফুল ইসলাম সবাই এক এক করে বসে পড়েছে। ওপর থেকে পাঞ্জাবি পরে হাত ঠিক করতে করতে নামছে আফনান। অন্তরা একবার তাকিয়ে মুখ সরিয়ে নেয়। এই বাড়ির নিয়ম অনুযায়ী পায়েস রান্না করেছে সে। আফনানেরও নাকি খুব পছন্দ। ভালো লাগবে তো। টেবিলে এসে আফনান বাবাকে সালাম দিয়ে বসে। অন্তরা আর তার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। চারু ভেবেছিল আফনানের পাশে গিয়ে বসবে, তবে তার ছোট্ট মেয়েটা সেখানে গিয়ে বসেছে। আফনানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। যেটা বলবে সেটা শুনে হয়তো এখানে কারোরই ভালো লাগবে না, তবুও বলে দেয় কথাটা। তা কতদিন পর আসছো? অন্ততপক্ষে 2 মাস, এর কমে সম্ভব নয়। আরিফুল নিজের ছেলেকে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। সে নিজেও রিটায়ার্ড অফিসার, তাই সে জানে ছেলেকে দোষ দিয়ে লাভ নেই। এই লাইনে কাজ করতে গেলে পরিবার, ভালোবাসা, অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়। এদিকে নতুন বউ হওয়ায় সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল অন্তরা। রোদেলার প্লেটে খাবার দিতে গিয়েই আফনানের কথা শুনে হাতটা থেমে যায়। বুকে চাপা ব্যথা অনুভব করে। সে কি এত খারাপ? আর 2 দিন তার সাথে থাকা যেত না? অবুঝ মন বুঝতে পারে না আফনান কেন চলে যাচ্ছে। সে কোনোভাবে নিজেকে সামলে সবাইকে খাবার বেড়ে দেয়। বিষয়টা অবশ্য রোদেলার চোখ এড়াতে পারেনি, তবে তার কিছু করার ছিল না। ওইদিকে অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্তরাও সবাইকে খাবার দিয়ে উপরে চলে যায়। বারবার কানে আফনানের বলা কথাটাই বাজছে, একটু পরে ক্যান্টনমেন্টে ব্যাক করব, খুব জরুরি, যেতেই হবে। সেনা অফিসারের বউ হতে গেলে এত উইক মনোবল চলে না, একটু তো শক্ত হতেই হয়। রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল আফনান। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে দেখে অন্তরা খাটে বসে চুপ করে মাথা দিয়ে আছে। শুধু একটু পর পর কান্নার রেশ উঠছে। মেয়েটা কি কাঁদছে? কেন জানি আফনানের বুকে ব্যথা অনুভব হলো। নিজেকে আর কতটা আটকে রাখবে সে? অন্তরার পাশে গিয়ে বসলো। তার ছোট্ট নরম হাতটার উপর হাত রাখতে গিয়েও রাখতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল। অন্তরার হঠাৎ কি হলো কে জানে। আফনানের দিকে ঘুরে 2 হাত দিয়ে কলার টেনে রাগী চোখে ওর দিকে তাকায়। আফনান ভাবছে এই মেয়েটার এত সাহস দেখাচ্ছে কিভাবে। মেজর আফনানের কলার ধরে শাসাচ্ছে। পরক্ষণে খেয়াল হলো এই অধিকারটা অবশ্য তার আছে। মেয়েটার চোখ এই অল্প সময়ে কেঁদে একদম লাল হয়ে গিয়েছে। নাকের ডগাটায় যেন কেউ লাল রং করে দিয়েছে। মেয়ে মানুষ কাঁদলে এত সুন্দর লাগে, তবে নিজের অনুভূতিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আফনান জানে। হুঁশ ফিরিয়ে অন্তরার কাঁদো কাঁদো কথায়, আচ্ছা, আমি কি খুব খারাপ? এর উত্তর ঠিক কী দেওয়া উচিত আফনান জানে না। কি হলো বলুন, আমি খুব খারাপ?
এতটা খারাপ যে কয়েকটা দিন এক ছাদের নিচেও থাকা যায় না? তুমি একটু বেশিই ভাবছ। আমাকে ডিস্টার্ব করো না এখন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। কথাটা বলেই উঠে যায় আফনান। আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ভরে গোছাতে থাকে। মেয়েটাকে সে কিভাবে বোঝাবে তাকে দূরে রাখার কারণ? এখন তো আফনানকে তার পুরো ধ্যান জ্ঞান জুড়ে তার মিশনের চিন্তা রাখতে হবে। অন্তরার এমন এক মেয়ে যার মাঝে একবার ডুবলে আর বেরিয়ে আসা সম্ভব না। এইদিকে তার ঘরের শত্রু বিভীষণ। তবে কে সে? আসল শত্রুকে চেনার আগে অন্তরার সাথে তার সম্পর্কটা ভালো হতে দেওয়া যাবে না। ও যে খুব নাজুক, প্রথম আঘাতটা ওর উপরেই করতে চাইবে। একবার নিজের চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ আফনানে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। এক ভুলের মাসুল পুরো পরিবার প্রায় 12টা বছর যাবৎ দিচ্ছে, আবার যে সহ্য করার ক্ষমতা নেই। আফনান দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে বেরিয়ে যায়। তাকে নেওয়ার জন্য গাড়িও এসে পড়েছে। সব রেডি। রুম থেকে বের হওয়ার সময় একবার ফিরে তাকায় অন্তরার দিকে। নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় হয়ে গেছে। মা একটু আগে বকাবকি করে এখন থেমেছে। বিয়ের পরের দিনই কেউ কাজে যায়, তবে আফনানকে বোঝানোর কোনো ওয়ে নেই। গাড়িটা স্টার্ট দেওয়ার আগে একবার নিজের রুমের জানালার দিকে তাকায়। সাথে সাথে কেউ একজন পর্দার আড়ালে নিজেকে আড়াল করে নেয়। এইটা যে অন্তরা তা আফনান জানে। অভিমান জমেছে খুব। আফনান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। চলুন চাচা, আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে রোদেলার অফিসে আকাশটা সকাল থেকে মেঘলা। বৃষ্টি আসবে আসবে করেও যেন আসছে না। রোদেলা দ্রুত অফিসে পৌঁছে নিজের গাড়িটা পার্কিং এরিয়াতে রাখলো। ভিতরে যেতে না যেতেই দেখে সবার চোখে মুখে ভয়ের ছাপ। নতুন সিও আসতে না আসতেই সবার অবস্থা বাজে করে ফেলেছে। রোদেলার একজন কালিগ মিস মিফাত রোদেলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। রোদেলা, এত দেরি করলে কেন? তোমাকে তো বলেছিলাম দি, আমার ভাইয়ের বিয়ে, সেজন্যই। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি স্যারের রুমে যাও, খুব রেগে আছে তোমার উপরে। আপকানি প্রজেক্টের ফাইল একটা কপি তার কাছে পাঠানোর কথা ছিল কিন্তু। তো কি হয়েছে? আমি ছুটিতে যাওয়ার আগে তাকে মেল করে সব পাঠিয়ে দিয়েছিলাম তো। তা জানি না, তুমি যাও, খুব রেগে আছে ওই লোকটা। রোদেলা আর কথা না বাড়িয়ে লিফটে উঠে পড়ল। কিছু সময় পর উপস্থিত হলো স্যারের রুমের সামনে। দরজা নক করে প্রশ্ন করলো, স্যার আসবো? আসুন। রোদেলা ভিতরে আসে। এখন আপাতত রুমে কেউ নেই, সবাই বকা খেয়ে চলে গিয়েছে হয়তো। এবার তার পালা। ইয়াসিন চেয়ারে হেলান দিয়ে ফোনে গেমস খেলতে লাগলো। রোদেলা ওকে দেখে অবাক। এটা তো সেই ছেলে, তবে আজকে অনেক ভিন্ন লাগছে। দামি শার্ট, দামি ব্লেজার, অনেকটা গোছানো। রোদেলা অবাক হয়ে প্রশ্ন করে, আপনি? ইয়াসিন চোখটা বাঁকিয়ে রোদেলার দিকে তাকায়, আবার গেমসে মনোযোগ দেয়। যেন দিন দুনিয়ার সব কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো বাবল শুটার গেম খেলা। রোদেলা ভাবে ওই দিনের কথা হয়তো ছেলেটার মনে নেই, তবে সেদিন কি গরিব একটা ভাব নিয়েছিল। মিস রোদেলা, জি স্যার। নতুন ফাইলটার কপি পাঠানোর দায়িত্বটা কার ছিল? স্যার আমার। পাঠিয়েছেন? জি স্যার, মেল করে পাঠিয়েছিলাম। ইয়াসিন চেয়ারে একটু সোজা হয়ে বসে ফোনটা সাইডে রাখে। রোদেলার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি একবার পরখ করে। বেশ পরিপাটি শালীন মেয়েটা। প্রথম দেখায় কেউ ধরতেই পারবে না বয়স এত। নিজেকে খুব গুছিয়ে রেখেছে। ইয়াসিন তার সিভি চেক করে জেনেছে কিছুটা, আর বাকি তথ্য পেয়েছে সব অফিসের পুরনো কিছু স্টাফদের কাছ থেকে। সবার সব তথ্য নেওয়ার সময় রোদেলার নাম শুনেই বাসের কথা মনে পড়ে। তখন থেকে মেয়েটাকে দেখার জন্য সে কিউরিয়াস। বড়লোক ফ্যামিলির মেয়ে, চাকরি না করলেও পারে, তবে কেন করে সেটা সেই জানে। হয়তো ইন্ডিপেন্ডেন্স হওয়ার নেশায়। এই নেশায় আজকাল অনেক মেয়েরাই বিয়ের বয়স পার করে ফেলে, তবে রোদেলাকে তেমন মনে হচ্ছে না।
অনেক তথ্যই কম সময়ে তার ব্যাপারে জেনে নিয়েছে, আরও জানতে ইচ্ছে করছে। হঠাৎ এই মেয়েটার প্রতি ইয়াসিনের ইন্টারেস্ট কেন আসলো সে নিজেও জানে না, তবে কিছু তো আছে মেয়েটার মাঝে, হয়তো চোখ দুটো। মেয়েটার চোখগুলো টানা টানা বেশ মায়াবী, প্রথম দেখায় অ্যাট্রাক্ট করতে পারবে এমন। ইয়াসিন ধ্যান ভাঙে রোদেলার কথায়। স্যার, আমি কি চলে যাব? তবে যাওয়ার আগে একটা কফি বানিয়ে দিন। জি। কোনো সমস্যা? কফি মেশিন তো পাশেই আছে, গ্লাসে ঢেলে দিতে পারবেন না? না স্যার, পারবো, দিচ্ছি। রোদেলা মনে মনে বেশ বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। ইয়াসিন ওর অবস্থা দেখে হাসে। মেয়েটা একটু বেশি শান্ত, তবে ভিতরে ভিতরে এখনো যেন বাচ্চামো একটা ভাব আছে। কোনো কারণবশত সেটাকে বের হতে দেয় না, মুখে কেমন মলিন একটা হাসি থাকে। রোদেলা কফি অর্ডার করে বের হয়ে যায়। ইয়াসিন কাউকে কল দিয়ে বলে, একটা মেয়ের ছবি দেখছি, কালকের মধ্যে সব তথ্য বের করে রেডি করবে, কুইক। প্রায় রাত হয়ে এসেছে। নিজের রুমের জানালা খুলে বাহিরে তাকিয়ে আছে অন্তরা। মা কয়েকবার খাবার খেতে ডেকে আর আসেনি। বিয়ের পর প্রথম নিজের বাড়িতে মেয়েরা স্বামী নিয়েই আসে, তবে অন্তরা ফারিয়ার সাথে একাই এসে পড়েছে। সবাই অবশ্য পরিস্থিতি মেনে নিতে বাধ্য। আর্মিরা বেশি একটা ছুটি এমনিতেও পায় না, তবে তাই বলে বিয়ের পরের দিনই চলে যাবে সেটা অবশ্য কেউ ভাবেনি। কি রে, কি ভাবছিস? একটা প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে ফারিয়া। প্লেটে ডিমের ডোজা বানিয়ে দিয়েছে অন্তরার মা, সাথে সস। বিছানায় উঠে একটা ডোজা নিয়ে সস লাগিয়ে খেতে লাগলো ফারিয়া। অন্তরা এখনো বাহিরে তাকিয়ে আছে। কি রে, নে। আমি খেতে খেতে সব সাফার করে ফেললে আবার কিছু বলিস না কিন্তু। খা তুই, আমি খাবো না। মহিলা দেবদাস হয়ে গেলি মনে হয়। শরৎচন্দ্র বেঁচে নেই, থাকলে তোর মতো সেনাবাহিনীর বউদের নিয়ে একটা উপন্যাস লিখত, নাম দিত দি মহিলা দেবদাস। অন্তরা বিরক্ত নিয়ে ফারিয়ার দিকে তাকায়। হাতে থাকা প্লেটে ডোজার দিকে চোখ পড়তে পেটের ইঁদুরগুলো দৌড় দিতে শুরু করে। আজকে দুপুর থেকে না খাওয়া, তবে আফনান কি খেয়েছে এই চিন্তায় আর কিছুই মুখে দেয় না। ফারিয়ার ফোনে হঠাৎ একটা কল আসে। লেখা ওঠে হালা ফৈন্নি। সায়েম জোর করে নাম্বারটা দিয়ে দিয়েছিল, তাই এটা দিয়ে সেভ করে রাখে ফারিয়া। কলটা রিসিভ করে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়। অন্ধকারে হালকা বাতাসে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? আজব তো, কল ধরে মানুষ ভালো আছে নাকি এসব আগে জিজ্ঞাসা করে। আপনার সাথে পীড়িতের আলাপ পাড়তে আমি বরণডালা সাজিয়ে বসে থাকি না। বরণডালা তো বিয়েতে লাগে, বিয়ে করতে চান নাকি? ফারিয়া হাসে, ছাদের মাঝে বসে পড়ে। আমার এতটা খারাপ দিন আসেনি বেকার ছেলে বিয়ে করব, তাও এমন চিল মুডে থাকা লোক। বেকার ছাড়া ছেলে বিয়ে করে তোমার একটা লাভ হবে কি জানো? সে সারাদিন রাত শুধু তোমাকেই সময় দিবে, অফিস নামক সতীনের জ্বালা সহ্য করতে হবে না। এত সময় লাগবে না আমার। নানান কথায় ফোন আলাপ চলতে থাকে দুজনের মাঝে। প্রথমে যতটা খারাপ মনে হয়েছিল ছেলেটা ততটাও খারাপ না। এইদিকে এখনো না খেয়ে বসে আছে অন্তরা। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। নোটিফিকেশন দেখে বুঝতেই অসুবিধা হয়নি কে সে। মনটা একটু হলেও ভালো হয়। মেসেজটা পড়তে থাকে। দুপুরে নাকি না খেয়ে বের হয়েছো বাসা থেকে? এখনো কিছু খাওনি, খেয়ে মেসেজ দাও। সমস্যা কি তোমার বলো তো? একে তো কান্নার মুখ দেখে বের হয়েছে, কোনো কিছুতে মন বসছে না। 2 মাস এভাবে কিভাবে থাকবো আমি? কষ্ট শুধু তোমার হয়, আমার হয় না? দরকারি কাজ ছিল দেখেই তো এসেছি। কাল বিকালে কল দেব, যখন সময় পাবো কল দেবো ডেইলি। কথা বলবে ফোনে, মনটা একটু হালকা লাগবে। আজ এসে অনেক কিছু সামলাতে হচ্ছে, তাই কল দিতে পারিনি। দিলেই তো 1 ঘন্টা চলে যাবে তোমার উহু কান্না শুনতে শুনতে। প্লিজ খেয়ে নিও, রাখছি। ও আর একটা কথা, থাক বলবো না, সামনাসামনি না বলে ফিল আসবে না। খোদা হাফেজ। অন্তরা পড়ে আর হাসে। কি বলতে চেয়েছিল সেটাও একটু ভাবে, তবে বেশি একটা ভাবার সময় পায় না। খিদে পেটটা জ্বলছে, পাশের প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে। চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে। আফনান গিয়েছে প্রায় 1 মাস। এখন শুধু ফোনে ফোনে কথা হয় অন্তরার সাথে। মাঝে মাঝে একটু খারাপ লাগলেও মানিয়ে নিয়েছে মেয়েটা।
এখন এই বাড়ির বড় বউ সে। রান্না থেকে ঘরে সব কিছুতেই একটু একটু করে আধিপত্য বাড়ছে তার। বাড়ির সবার সাথেই সম্পর্ক অনেকটা ভালো অন্তরার। শুধু দিন শেষে রুমে ফিরলে অনেকটা একাকিত্ব গ্রাস করে সারা মনটাকে। সব কিছু থেকেও কি যেন নেই নেই লাগে। ভাবি আসবো? দিয়ার কণ্ঠে দরজায় তাকায় অন্তরা। মেয়েটা খুব ছটফটে আর মিশুক স্বভাবের। একা একা বোর হচ্ছিলাম, আর তোমাকে একটা জিনিস বলার ছিল। কি? কাল পুরো বাড়ি ফাঁকা হবে। মানে? আরে আমার এক খালার মেয়ের বিয়ে, সবাইকে ইনভাইট করেছে। রোদ আপু বলছি সে যাবে না, অফিসে নাকি কাজের খুব চাপ। তার উপর কয়েকদিন যাবৎ নাইট শিফটে যেতে হচ্ছে তাকে। ওহ, সমস্যা কি? আমি আছি তো, রান্না বান্না করে রাখবো, আর বাকি কাজ তো বুয়াই করে দিবে। আবার আমার পড়ার চাপও একটু বেশি এখন আমার। কি? তুমিও যাবে না? বললেই হলো বুঝি? মা খুব বকবে। একটু ম্যানেজ করে নিও বোন আমার, বোঝোই তো এখন এসবের মাঝে যাওয়ার মন মানসিকতা আমার নেই। দিয়া মন খারাপ করে জবাব দেয়। আচ্ছা, কি আর করার, দেখি। দুজনে বসে বসে গল্প করতে থাকে। রোদেলা খুব ক্লান্তি নিয়ে বিকেলবেলায় বাসায় ফিরেছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলে দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ায়। তার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। ওই ঘটনার পর একবার কিছুটা স্বাভাবিক হয়ে রোদেলা বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল। তার মা চিল্লিয়ে বলে ওঠে, আর কত নির্লজ্জের পরিচয় দিবি? এত কিছুর পরও ঢং কমেনি? এখন আশেপাশে বাড়ি ছেলেদের শরীর দেখানোর শখ উঠেছে। তারপর আজ এত বছর রোদেলা বৃষ্টিতে ভেজে না। কোনো মাই হয়তো দুনিয়াতে নিজের সন্তানকে এতটা ঘৃণা করে না যতটা রোদেলার মা তাকে করে। অথচ একটা সময় তার মা দুনিয়ার সবচাইতে বেশি তাকে ভালোবাসতো। পাড়ার প্রতিবেশীদের গর্ব করে বলতো, ভাবি আমার মেয়ে কখনো ভুল করতেই পারে না, ও কোনোদিন এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান যায়, দেখে নিয়েন। তবে রোদেলা সেই অহংকার টিকতে দেয়নি। কলেজ জীবনের একটা ছোট্ট ভুল আজ সব শেষ করে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া করলে নাকি সেটা কবুল হয়। রোদেলা ছাউনির কিছুটা সাইডে এসে আকাশের দিকে তাকায়। আশেপাশে এখন কেউ নেই, সে পুরো একা। কেঁদে কেঁদে বলে ওঠে, আল্লাহ, সবাই তো মুভ অন করে নিয়েছে, আমি কেন পারছি না? একটা পাপের জন্য আর কত শাস্তি দিবে আমায়? আমিও তো তোমার এক সৃষ্টি, একটু কি দয়া হয় না আমার উপর? ওপর থেকে কোনো সাড়া আসে না। রোদেলা চুপ করে চোখ বন্ধ করে পাশের পিলারে হেলান দেয়। কাঁদতে থাকে অনায়াসে। এতে যদি মনটা একটু হালকা হয়। অন্যদিকে আর্মি ক্যাম্পে এখন খুব তাড়া, হাতে বেশি সময় নেই। আর 1 বা 1.5 মাস পর খুব বড় একটা মিশনে যাবে সবাই। এই জন্য সব কিছু নিয়েই প্রস্তুতি চলছে। মেজর রাপনাল সাদি, ইয়েস স্যার। আপনি আপনার টিম নিয়ে রেডি তো? জি স্যার। শেষবারের মতো আপনার টিমকে আজ কিছু বলার থাকলে বলতে পারেন, তারপর মোটিভেট করার সময় নাও পেতে পারেন। মাত্র 1.5 মাস সময় পাবো সর্বোচ্চ। জানি স্যার। এখন টিমের কাছে যেতে পারেন। অফকোর্স স্যার। আফনান তার সিনিয়রকে কুর্নিশ করে পিছুপা হয়ে তার ক্যাম্প থেকে বেরিয়ে গেল। কিছুটা দূরে তার টিমের সব আর্মি অফিসাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই যতই শক্ত আর স্ট্রেটভাবে দাঁড়াক, চোখে মুখে হালকা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আফনান বুঝলো এখন শেষবারের মতো মিশনে যাওয়ার আগে পুরো টিমের মনোবল কিছুটা বাড়াতে হবে। আপনারা সবাই প্রস্তুত? আমি জানি আপনারা হয়তো কিছুটা ভয়ে আছেন। প্রথমে পুলিশরা এতে ইনভলভ ছিল, তবে তারা সফল হয়নি। আজ অবধি প্রায় 3টা আর্মি টিম এই মিশনে আগেও গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত তারাও ফিরে আসতে পারেনি। আপনারা ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আমার পুরো টিমের একজন অফিসারের গায়ে আমি একটি গুলি লাগতে দেব না। বর্ডার পার হয়ে আসে এই অপরাধীদের আমরা নিশ্চয়ই নিজেদের আয়ত্তে আনব। আমাদের প্রথম অভিযান হবে প্রায় 1 থেকে 1.5 মাস পর। আমরা সফল হলে প্রায় 6 মাস পর আরেকটা মিশনে যেতে হবে অন্য জায়গায়।
দুটো স্থানের হেড একজন। এই মিশন সফল হলে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করতে পারবো আর শাস্তি দেব, সে যেই হোক। সবাই একসাথে বলে উঠল। মনে রাখবেন আমরা কারা। একদম ঠিক, একটা দেশ টিকেই থাকে সেনাবাহিনীদের ভরসায়। আমরা যে কোনো প্রয়োজনে দেশের খাতিরে সর্বদাই প্রস্তুত থাকব। নিজেদের প্রাণের চেয়েও দেশটা আমাদের কাছে অধিক প্রিয়। গট ইট? আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে, আমরা পারব, আমাদের পারতেই হবে। আপনারা প্রস্তুত তো বীর সৈনিক? আফরান সেই স্থান ত্যাগ করে, বন্ধু মেজর রেহানের কাছে যায়, কিছুটা আড়ালে নিয়ে বলে, রোহান, আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? কাল একটা কাজ করতে হবে। আজ পুরো বাড়ি খালি, সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, শুধু রোদেলা আর অন্তরা যায়নি। রাতে খুব আজে বাজে স্বপ্ন দেখেছিল অন্তরা। তার মা বলতো অন্তরার নাকি একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। আসন্ন বিপদ সম্পর্কে নাকি ও স্বপ্নে একটু হলেও আন্দাজ পেয়ে যায়। অন্তরা অবশ্য নিজেও কিছুটা বিশ্বাস করে। একবার ছোটবেলায় রাতে স্বপ্ন দেখেছিল তার শরীরের উপর কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এর পরের দিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আবার একবার স্বপ্ন দেখেছে সে ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। পরের দিন দেখা গেল হঠাৎ তাদের পাশের বাসায় আগুন লেগে যায়। এমন অহরহ ঘটনার সাক্ষী আছে সে। সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত, পুরো বাড়িতে অন্তরা একা। সকালে সবাই যাওয়ার সময়ও বারবার করে জোর করেছিল ওকে, তবে ও যায়নি। এদিকে রোদেলাও সন্ধ্যা হতে বেরিয়ে গিয়েছে। আজকে নাকি নাইট শিফট। দারোয়ান কাকাকে বলে গিয়েছে অপরিচিত কেউ আসলে যেন গেট না খোলে। রোদেলা যথাসময়ে অফিস পৌঁছে যায়। সাধারণত রাতের শিফটে পুরো অফিসে তেমন হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো লোক থাকে না। সব ইম্পর্টেন্ট ফাইল রিচেক দেওয়ার দায়িত্বটা পড়েছে রোদেলার উপর। না চাইতেও যখন তখন কাজ করতে হয় তাকে। তবে রাতে একা একা কাজ করতেও খুব ভয় পায়। ওর ফোবিয়া আছে, অন্ধকারে ভয় পায় খুব। তবে ফোর্থ ফ্লোরে নিজের ডেস্কে এসে কিছুটা অবাক হয় সে। একটা ফাইলও নেই। ফাইল কোথায়? এক পিয়ন কাকা নাস্তা নিয়ে স্যারের রুমে দিতে যাচ্ছে। রোদেলাকে দেখে বলে। কিছুটা বিরক্ত হয় রোদেলা, তবে প্রকাশ করে না। এই লোকটা গত 1 মাস জ্বালাতন করছে অনেক। প্রায় কারণে অকারণে রুমে ডাকবে। টুকিটাকি কাজ যা তার পিয়নরের করা কথা সেই সবের জন্য ডাকবে রোদেলাকে। অফিসে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কিছুটা। অনেকে বলছে এতে দুজনের মাঝে কিছু একটা চলছে। কথাটা অবশ্য ইয়াসিনের পিয়ে ছড়িয়েছে। হট হট টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস পরেও সুদর্শন বড়লোক ছেলেকে পটাতে না পারার ব্যর্থতার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো। রোদেলা ইয়াসিনের রুমে যায়। এই রুমে যেতে তার অনুমতি লাগে না। ইয়াসিনই বলেছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ইয়াসিন রোদেলাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে তাকায়। যেদিন থেকে রোদেলার অতীতের অভিশপ্ত ঘটনাও জেনেছে সেদিন থেকে 8-10টা সাধারণ ছেলেদের মতো ঘৃণা আসার জায়গায় যেন সহানুভূতি আর কিছুটা প্রেম জেগেছে মনে। কত ক্ষত মেয়েটার ভিতরে, এই জন্যই ও খুব কম হাসে। হাসেও মলিন, যেন চাপা আর্তনাদ ভিতরে রয়ে যায়। ইয়াসিন ভাবে শুধু সত্যিকারের ভালোবাসায় পারবে মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। স্যার, আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, কাজের কথাই বলা হলো না। আপনি এখানে বসে কাজ করুন আজকে। কেন? এইটা তো আমার ডেস্ক না। জানি আমি, আপনার পুরো ফ্লোরে আপনি একা, ইভেন এই ফ্লোরে আমি একা। ভাবলাম কিছুটা সঙ্গ পাওয়া যাবে। তাছাড়া আপনি নাকি অন্ধকারে ভয় পান, তাই এখানে বসেই কাজটা করুন। রোদেলা আর তর্ক করে না। এই 1 মাসে সে বুঝে গিয়েছে খামোখা তর্ক করে লাভ হয় না এর সাথে। রোদেলা সেই ডেস্কে গিয়ে বসে, সাইড ব্যাগটা পাশে রাখে। ইয়াসিনের চেয়ারে বসে এখানটা খুব ভালো করেই দেখা যায়। মাঝখানে শুধু একটা কাজ, তবে এপাশ থেকে ওপাশ না দেখা গেলেও ওপাশ থেকে সব পরিষ্কার দেখা যায়। রোদেলা নিজের কাজ করতে থাকে। ইয়াসিনও ল্যাপটপে কাজ শুরু করে দেয়। শুধু একটু পর পর রোদেলার দিকে তাকিয়ে দেখে। শি ইজ বিউটিফুল। নিজের ফোনে একটা গান ছেড়ে তালে তালে কাজ করতে থাকে ইয়াসিন।
তোমার জন্য নীলছে তারার একটু কানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাটে গোলাপের সাদারে মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আফসানেল তোমারে লাগে ভালো, আফসানেল তোমারে লাগে ভালো। অন্তরা একা একা খুব বোর হচ্ছে। কেন জানি আজ পড়তে বসতেও ইচ্ছে করছে না। আজ সারাদিনে একবারও আফনানের সাথে কথা হয়নি। ব্যস্ত হয়তো খুব। অন্তরা টিভি অন করে। কভি হাম কভি তুম পাকিস্তানি নাটকটা দেখতে থাকে। কত কিউট কাপলটা, হানি আমির ওর ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টার্স। হঠাৎ মনে হলো দরজায় কিছুর আওয়াজ। প্রথমে মনের ভুল ভেবে তাকায় না, তবে একটু পর আবার একটা আওয়াজ আসে। অন্তরা পিছনে শান্তভাবে তাকিয়ে এক ঝটকায় লাফিয়ে ওঠে। কে আপনারা? বাসায় ঢুকলেন কিভাবে? 3-4 জন ছেলে মুখোশ পরে দাঁড়িয়ে আছে। দেখে মোটেও সুবিধার মনে হচ্ছে না। অন্তরা ভয় পেলেও সেটা প্রকাশ না করে চিল্লিয়ে বলে ওঠে, বললাম না কারা আপনারা? অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকাটা ক্রাইম। অন্তরার কথায় তোয়াক্কা না করে একজন খুব দ্রুত অন্তরার কাছে এসে পড়ে। একটা হাত ধরে খুব জোরে টানতে থাকে। অন্তরা বারবার ছাড়ানোর চেষ্টা করে, তবে পুরুষ মানুষের গায়ে জোরের সামনে সে ব্যর্থ। সে অজ্ঞাত ব্যক্তির রাগান্বিত হয়ে, চল নাটক না করে পা চালা, রেদোয়ান স্যার তোরে নিতে কইছে। রেদোয়ান? কে রেদোয়ান? আমি কাউকে চিনি না, যাব না আমি, প্লিজ ছাড়েন। অন্তরাকে খুব জোর করতে থাকে লোকটা, তবে সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে রাগের বশে লোকটা অন্তরাকে একটা থাপ্পড় মেরে বসে। ছিটকে গিয়ে নিচে পড়ে সোফায় একটা বাড়ি খায় মেয়েটা। ডান চোখের ভ্রু ফেটে রক্ত বের হতে থাকে। মাথা নিচু করে আল্লাহকে স্মরণ করতে থাকে। এমন সময় বিদ্যুৎ চলে যায়। পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কিছুর ভাঙার আওয়াজ আসে, আর একসাথে কয়েকজনের আর্তনাদ। অন্তরা ভয়ে উপরে তাকায় না। ওরা সবাই কাউকে বারবার অনুরোধ করছে ছেড়ে দিতে। স্যার প্লিজ ছেড়ে দিন, আর কোনোদিন এমন করব না, আমাদের রেদোয়ান পাঠিয়েছে। জানোয়ারের বাচ্চা, তোদের সাহস কি করে হয় আমার বইয়ের গায়ে হাত দেওয়ার? এই মেজর আফনানের স্ত্রীর গায়ে হাত দিয়েছিস তুই। তোর এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আফনান একটু থামলো, কাউকে কল করে বলল, বাসায় এসে এক্ষুনি সবকটাকে ধরে নিয়ে যা, হাত কেটে দিবে একদম। সবাই ভয়ে বারবার মাপ চাইছে, তবে আফনান তোয়াক্কা না করে অন্তরার কাছে আসে। মেয়েটা এখনো মাথা নিচু করে সজোরে কেটে যাচ্ছে। ভয় নেই, আমি আছি না? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তাকাও এদিক। অন্তরা কাঁপা কাঁপা চোখে উপরে তাকায়। আফনান সত্যিই এসেছে ও? অন্তরা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আফনান ওকে কিছুটা শান্ত করে কোলে তুলে নেয়। এদিকে আফনানের লোকেরাও বাড়ি এসে পড়েছে। রেদওয়ানের দলের লোকেদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। আফনান অন্তরাকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। বিছানায় শুয়ে পাশে হেলান দেয়। অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আপনি চলে যাবেন? আফনান কোনো উত্তর দেয় না। অন্তরাকে শুয়ে উঠে যেতে নিলে অন্তরা ওকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, না, যাবেন না আপনি। আগে ছাড়ো তুমি। না, ছাড়বো না। আমি জানি ছাড়লে আপনি চলে যাবেন। আজকের রাতটা আমার সাথে থাকা যায় না? অন্তরা প্লিজ বাচ্চামো করো না। বিপদ এসেছিল, তাই আমিও এসেছিলাম তোমাকে প্রোটেক্ট করতে। এখন বিপদ আর আসবে না। আমি এরপর থেকে সুরক্ষা আরও বাড়িয়ে দেব। এখন যেতে দাও প্লিজ। না, দিব না। বারবার বাচ্চামো করায় শেষে বিরক্ত হয়ে আফনান একটা ধমক দিয়ে বসে। সাথে সাথে অন্তরাকে ছেড়ে দিয়ে একদম চুপ হয়ে বসে। আফনান উঠে দরজার কাছে গিয়ে একবার পিছু ফিরে তাকায়। আর 1.5 মাস ওয়েট করো। মিশনটা কমপ্লিট হলে লম্বা একটা ছুটি পাবো আমি। পুরোটা সময় তোমাকে দেবো, প্রমিস। কিন্তু এখন অন্তত আমার কাজটা করতে দাও। অন্তরা চুপ করে বসে থাকে। আফনানের কি হলো কে জানে। যেতে নিয়ে আবার অন্তরার কাছে ফিরে এসে 2 হাত দিয়ে মুখটা ওর দিকে ঘোরায়।
ঠিক 2 ভুরুর মাঝ থেকে 1 আঙ্গুল উপরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়, সাথে সাথে দ্রুতই স্থান ত্যাগ করে। অন্তরা শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্তরার ঘুমটা আজ ফজরের আগে ভেঙে গিয়েছে। কেন জানি এখন আর বাড়িতে একা থাকতে ভয় করছে না। মনে হয় আফনান সবসময় ওর আশেপাশে আছে। আচ্ছা, কাল যদি ও ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো? ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আফনান সবসময় ওর প্রয়োজনে হাজির হয়। এর আগে একবার কলেজ থেকে একটা ট্রিপে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল অন্তরা। পাশে ছিল সেনা ক্যাম্প। কোনো এক কাজে আফনান সেখান দিয়ে যাচ্ছিল। কলেজ ড্রেস পরা এক পিচ্চিকে দেখে বলে, এই মেয়ে, এখানে কি করছো? প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় অন্তরা, পরে শরীরের সেনাদের ওই ব্যাজ দেখে কিছুটা আশ্বস্ত হয়। কি হলো বলো? এটা তো ডেঞ্জারাস এরিয়া, বাহিরের কারোর প্রবেশ নিষেধ। না মানে আমি পথ হারিয়ে ফেলেছি, কিভাবে ফেরত যাব বুঝতে পারছি না। বলেই অন্তরা কান্না করে দেয়। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে। অনেকটা ভয় পেয়েছে বেচারি। আর এই লোক ভালো নাকি খারাপ তাও সে জানে না। আচ্ছা চলো, আমি তোমাকে দিয়ে আসি। আপনি আবার আমার রক্ত খাবেন না তো? কি? না মানে খারাপ ভাববেন না, কোরিয়ার থ্রিলার মুভিগুলো দেখতাম। সিরিয়াল কিরালা তো দেখতে খুব হ্যান্ডসাম হয়, পরে এমন জঙ্গলে কাউকে পেলে নিয়ে মেরে খেয়েও ফেলে। আফনান ভ্যাবাচাকা খেয়ে যায়। সুন্দর দেখে সুনাম করলো নাকি বদনাম ঠিক আন্দাজ করতে পারছে না। তবে সে অন্তরাকে ঠিকই তাদের পিকনিক স্পটে পৌঁছে দেয়। ঘরে বসে এইসব পুরনো কথা ভাবছিল অন্তরা। ওই দিন থেকেই আফনানকে বেশ মনে রেখেছে মেয়েটা। ঘরের ডাইনিং টেবিলটা সামনে গিয়ে বসে। একটু সাজতে ইচ্ছে করছে একা একা। মেয়ে মানুষের এই এক অভ্যাস, যখন বাসায় কেউ থাকে না একা একা সাজবে, নিজেকে দেখবে, আবার একা একাই মেকআপ মুছে ফেলবে। অন্তরার সাজতে গিয়ে কিছু একটা পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে একটা ড্রয়ার টান দেয়। একটা লাল ডায়েরি, উপরে বড় বড় অক্ষরে আফনানের নাম লেখা। বেশ পুরনো, কয়েক বছর আগের হবে। কিউরিসিটির বসে সেই ডায়েরিটা খুলে সে এক এক পেজে উল্টিয়ে পড়তে থাকে। আফনান কলেজে থেকে এই ডায়েরিটা লিখত, তবে মাঝ অব্দি লিখে আর কেন জানি লেখেনি। কোথাও ভালো স্মৃতি, কোথাও খারাপ, এইসব কিছু। তবে একটা তারিখ দেখে ওর চোখ আটকে যায়। সেটা প্রায় 12 বছর আগের। অন্তরা পড়তে শুরু করে, তবে এখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে অন্তরা একদম বাকশূন্য হয়ে পড়ে। হঠাৎই হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। এসব কি সত্যি এমন হয়েছিল? নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হতে থাকে, যেন চোখের সামনেই ভাসছে সবটা। 12 বছর আগে। আজ কলেজে অনেক বড় অনুষ্ঠান। কলেজের একজন ছাত্রকে সেনা ক্যাম্প থেকে পুরস্কৃত করা হবে। ছাত্রটির নাম হলো আফনান সাদ্দিক। এই পুচকে ছেলে এমন কিছু করেছে যার জন্য পুরো সেনা ক্যাম্প তার কাছে কৃতজ্ঞ। দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার ইয়াহিদ খান, যে এত বড় ড্রাগস পাচারকারী ছিলেন, তাও আবার ফাঁসাতে চেয়েছিলেন সেনা অফিসারকে, তার সবার কল্পনার বাহিরে ছিল। কিছুদিন আগেই কলেজ থেকে বান্দারবন পিকনিক ছিল। খেলার ছলে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থামে আফনান ও তার বন্ধুরা। কিছু লোক মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। একটা গাড়িতে ট্রাঙ্ক ভর্তি করে কি যেন ভরছে। তারা নিজেদের মাঝে কথা বলছে। আফনানের বন্ধু এসব আড়াল থেকে দেখে ফিসফিসিয়ে বলে, আফনান, চল পালাই, আমাদের দেখলে বিপদে পড়ব। আরে থামো তো সিরাত, কিছু একটা তো এখানে হচ্ছে। সুবিধার বলে মনে হচ্ছে না। ওয়েট, সব ভিডিও করব আমি। সিরাত ভয়ে চলে আসে ঠিকই, তবে আফনান আসে না। এক এক করে সব ভিডিও করে। সাথে ওদের মধ্যে যা কথা হয় তাও উঠে যায়। কে এসবের পিছনে, সে কাকে ফাঁসাতে চায় সব। অতপর লুকিয়ে ফেরত এসে সব প্রমাণ নিজের বাবা আরিফুল ইসলামকে দেয়। সেনাবাহিনীর সব অফিসাররা বেশ গর্বিত হয় ওর উপর। তবে এর ফলে যে কত ভয়ানক হতে পারে তা ওদের পুরো পরিবার বুঝতে পারেনি। সারা রাত কাজ করে রোদেলা বেশ ক্লান্ত। পুরো রাত কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। ইয়াসিনও ইচ্ছে করে রাতে বাড়ি ফেরেনি। মেয়েটাকে একা রেখে যাবে না ও। চলুন মিস রোদেলা। রোদেলা পাশে তাকায়।
হাতে ব্লেজারটা নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিন। রোদেলা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালে ইয়াসিন ইশারা দিয়ে বোঝায়, আজ এই অবধি। রোদেলা উঠে ক্লান্তির শরীরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইয়াসিনও পাশে পাশে হাঁটছে। আজ খুব টায়ার্ড মনে হয়। জি। আমি পৌঁছে দেই। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। ইয়াসিন আর কথা বাড়ায় না। লিফটে উঠে পড়ে দুজনে। রোদেলা চুপ করে নিচে তাকিয়ে আছে। মেয়েটা এত লজ্জা পায় কেন? যেন তাকালেই কিছু হয়ে যাবে। ইয়াসিন হাসে, বাকিদের সরাতে পারছে না। আর একবারও তাকাইও না, হয়তো পুরনো টমার জন্য। নিচে এসে ইয়াসিন তাড়াতাড়ি রোদেলার আগে গাড়ি থেকে বের হয়। দৌড়ে গিয়ে বিল্ডিংয়ের পাশের দোকান থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে। নিন। কি এটা? এনার্জি ড্রিঙ্কস, ভালো লাগবে। নো থ্যাঙ্কস। আপনি কি এই ওয়ার্ড ছাড়া আর ইংরেজি পারেন না? নিতে বলেছি, নিন তো। রোদেলা বারবার মানা করার সত্ত্বেও নিতে বাধ্য হয়। তবে এই সময়ে এটির খুব দরকার ছিল আসলেই। রোদেলা ঠোঁট ছুঁয়ে ক্যানটায় একটু একটু করে চুমুক দেয়। গ্যারেজে নিজের গাড়িতে গিয়ে বসে। ইয়াসিন অপেক্ষা করছে কখন রোদেলা গাড়ি থেকে নামবে। সে আগেই টায়ার পাংচার করে রেখেছে। কোথায় যেন শুনেছিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদিও সে নিজে এটা মানে না, তবুও একটু আকাম তো করাই যায়। রোদেলা গাড়ি থেকে নেমে যায়। ইয়াসিন হেসে বলে, এখন এই সময়ে গাড়িও পাবে না, চাই একটু হিরের সেজে আসে। তবে ওর পুরো প্ল্যানে জল ঢেলে দিয়ে গাড়ির পিছনে গিয়ে দুটো টায়ার আর হাবিজাবি যন্ত্রপাতি নিয়ে আসলো রোদেলা। কোমরে ওড়না বেঁধে একটা টায়ার পাল্টিয়ে সব ঠিক করে ফেলে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখে বলে, ধুর বাল, কপালটা আমারই খারাপ। ভুলে গিয়েছিলাম মেয়েটা সব কিছুতেই ব্রেকআপ রাখে। মন মরা হয়ে ইয়াসিনও নিজের গাড়িতে গিয়ে বসলো। এদিকে গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে মগ্ন রোদেলা। সারা রাত জেগে থেকে বাসায় এসে দুটো ব্রেড জ্যাম লাগিয়ে খেয়ে নেয় রোদেলা। অন্তরা জুস আর কিছু সালাদ রেডি করে রেখেছিল। তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। সাথে সাথে তলিয়ে যায় গভীর ঘুমের দুনিয়ায়। অন্তরা নিজেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। নিজের রুমে যাওয়ার সময় কি মনে করে যেন রোদেলার রুমে যায়। মেয়েটা ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ঠিক ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। এই মেয়ের বয়স 30+, অসম্ভব মনে হচ্ছে অন্তরার কাছে। আচ্ছা, ওই মানুষগুলোর কি একটুও মায়া হয়নি মেয়েটার প্রতি? তখন তো সে আরও ছোট ছিল। অন্তরা রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। বারান্দায় বসে ধোয়া ওঠা 1 কাপ দুধ চা খেতে খেতে সেই ভয়াবহ রাতের কথা ভাবতে লাগলো। বিকেল থেকে রোদেলাকে পাওয়া যাচ্ছে না। আরিফুল নিজের সেনা ক্যাম্পে ব্যাক করেছে। রোদেলাকে কিভাবে কি করে খুঁজে বের করবে বুঝতে পারছে না আফনানের মা। চিন্তা করো না মা, আমি ঠিকই রোদাপুকে খুঁজে নিয়ে আসবো। আফনানের কথা শুনে আরো জোরে কেঁদে উঠল তার মা। মেয়ে খুব আদরের তার। দুপুরের দিকে কোনো বান্ধবীর বাসায় নাকি যাবে। ওই যে ফোন সুইচ অফ হলো, আর কোনো খোঁজ নেই মেয়ের। আফনান কি করবে বুঝতে পারছে না। এইদিকে ওদিকে সব বন্ধুদের ফোন করে খোঁজ নিতে বলেছে। আর কত এইভাবে বসে থাকবে ঘাপটি মেরে? না, আর সম্ভব না। আফনান বাড়ি থেকে বের হয়ে তার এক ফ্রেন্ডের কাছে চলে যায়। হাসিব, কি হয়েছে আপনার? রোদাপুর খোঁজ পেলি? না রে, তবে তুই চাইলেই সম্ভব। হাসিব খুব ভালো ফোন এক্সপার্ট। অনেক আগে একবার রোদেলার কথায় আফনানের সাথে রোদেলার ফোনের কানেক্ট করে দিয়েছিল, যেন আফনান বাসায় দেরি করে ফিরলেও কোথায় কি করছে তা খোঁজ রাখতে পারে। সেই ওয়েতে হাসিব আফনানকে রোদেলার বর্তমান অবস্থার সম্পর্কে কিছু তথ্য দিল। আফনান আর দেরি না করে দৌড়ে সেখানে পৌঁছে যায়। ঠিকানাটা ওদের কলেজের ঠিক পিছনে, বাগানের খুবই নীরব জায়গা। তবে পৌঁছাতে যা দেখে আফনানের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রোদাপি? কাপা কাপা গলায় বলে ওঠে আফনান। রেদওয়ান আর ও সাঙ্গপাঙ্গরা আফনানকে দেখে হেসে ওঠে। আফনানের কারণেই তার বাবা জেলে। প্রতিশোধ নিতে এতদিন যাবৎ মিথ্যে প্রেমের অভিনয় করেছে রোদেলার সাথে, তাই তো এক ডাকেতেই এমন আসতে রাজি হয়েছে। বেচারি নিজের ইজ্জত তো হারালোই, খামোখা নিজের হিরোগিরি দেখানো ভাইকেও মার খেতে দেখবে।
আফনান রোদেলার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। এর চাইতে নিজের মৃত্যুর যন্ত্রণাও ওর কাছে ঢের আরামের হতো। নিজের চোখের সামনে বোনকে ধর্ষণ হতে দেখার অনুভূতি একটা ভাইয়ের কাছে কতটা কষ্টকর তা এখন কাটায় কাটায় অনুভব করছে আফনান। তবে নিজের দিন দুনিয়ার জ্ঞান ফিরে পাবার আগেই হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো আফনান। রেদওয়ানের কথাই ওর দলের লোকেরা খুব মেরেছে আফনানকে, তবে এইসব আঘাত যেন এতটুকু লাগছে না আফনানের গায়ে। সে শুধু আত্মরা হয়ে পড়ে থাকা নিজের বোনের দিকে তাকিয়ে আছে। নিজেদের কাজ শেষ করে রেদওয়ানরা চলে যায়। আফনান অনেক কষ্টে রোদেলার কাছে আসে। পাশে পড়ে থাকা ওড়নাটা দিয়ে শরীরটা পেঁচিয়ে দেয়, হাতের উপর মাথা রেখে ধীরে ধীরে ডাকতে থাকে। রোদাপু তাকা আমার দিকে, এই যে তোর ভাই এসেছে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। এদের সবাইকে শাস্তি দেব, তুই দেখিস কিচ্ছু হবে না তোর। আর কিছু বলতে পারে না আফনান, কেঁদে ওঠে হো হো করে। সেদিন রোদেলার শরীরটা বেঁচে গিয়েছিল, তবে মরার মতোই। তারপর থেকে হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ অনুভূতি শূন্য হয়ে ওঠে। আফনানের মা এতটা বছর যাবৎ মেয়ের সাথে রাগ করে আছেন, কথা বলে না। এইসবের জন্য সে নিজের মেয়েকেই দায়ী করেন। কেন ও কয়েকদিনের পরিচিত একটা ছেলেকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে যেতে গেল? আজকালকার মেয়েরা এত সহজে ছেলেদের বিশ্বাস করে ফেলে, যার ভুলের মাসুল তাদের পুরো জীবনভর দিতে হয়। তবে কয়েক বছর অবধি সাইকিয়াট্রিক্স দেখিয়ে চিকিৎসা নিতে হয়েছে মেয়েটার। পড়াশোনাটাও এই জন্য ছেড়ে দিতে হয়েছে। পুরো এক ঘরোয়া হয়ে উঠেছিল মেয়েটা। আর এই জানোয়াররা, তারা ঠিকই বিদেশে গিয়ে দিব্যি বিন্দাস লাইফ কাটাচ্ছে। আরিফুল ইসলামের মনে হয়েছিল তার মতো কাপুরুষ বাবা এই দুনিয়ার আর একজনও নেই। নিজে একজন সেনা অফিসার হয়েও মেয়ের সাথে হওয়া এই অন্যায়ের শাস্তি সে দিতে পারেনি। কম কথা শুনতে হয়নি মেয়েটাকে। ওর তো কোনো দোষ নেই, ও তো শুধু কাউকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর কি। যেসব ছেলেরা মেয়েদের বাজে চোখে দেখে, তাদের ইফটিজিং করে কিংবা ধর্ষণের মতো জঘন্য কিছু করে, ওরা তো জানেও না এর প্রভাব একটা মেয়ে ও তার পরিবারে কত জঘন্যভাবে পড়তে পারে। ওরা এইসবের আগে একেবারের জন্য নিজের মা বোন বা সন্তানের কথা ভাবে না। হয়তো ভাবে, হয়তো নিজের পরিবারের সদস্যকেও ওরা এই চোখেই দেখে। সেদিন থেকে আফনান শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করেছে। যেইভাবেই হোক ওই পাপীদেরকে ধরে বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতেই হবে। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নেয় রোদেলা। একটা নীল রঙের গোল জামা পরে নেয়, একপাশে আয়নার কাজ করা ওড়না ঝোলানো। আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি শিফট। ভালোই হলো, রাতে আর বাড়ির বাহিরে যেতে হবে না। এইদিকে ইয়াসিন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রোদেলা অফিসে আসবে। কিছুক্ষণ পর রোদেলা আসলো। ইয়াসিন ওর সিট চেঞ্জ করে গত রাতে যেখানে বসে কাজ করছিল সেটাকেই পার্মানেন্ট করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। ইচ্ছে করেই এই ডেস্কের কম্পিউটার নষ্ট করে রেখেছে ইয়াসিন কাছের এপাশ থেকে সবই দেখতে পাচ্ছে। ইয়েস, এই তো রোদেলা বসেছে। এখন কম্পিউটার অন করে দেখবে কাজ করছে না, সবাইকে ডাকবে, কেউ ঠিক করতে পারবে না। এইসব ভেবে ইয়াসিন খুব খুশি হয়। আব আয়েগা মজা, আমাকে ডাকবে, আমি কম্পিউটার ঠিক করে দিব। রোদেলার চোখে আমি হিরো হব। আমার প্রতি ও কিছুটা থ্যাঙ্কসফুল হবে। আমি ওর নম্বর চাইবো, যেন কোনো সমস্যায় আমাকে ডাকে। একটু একটু কথা হবে, তারপর ভালো লাগা হবে, ভালো লাগা থেকে ভালোবাসা হবে, পরে প্রেম হবে, কয়েকদিন পর বিয়ে করব, বিয়ের পর দুটো বাচ্চা হবে, ছেলের নাম দিব। আর কিছু ভাবতে পারে না ইয়াসিন। বেচারা সব পরিকল্পনা ভেস্তে যায় যখন মনে পড়ে আজ বৃহস্পতিবার। আজ রোদেলার ইউনিটের কারোর তো কম্পিউটারে কোনো কাজই নেই, শুধু হাতে করে কয়েকটা ডকুমেন্ট গুছিয়ে জমা দিলেই শেষ। হতাশ, খুবই হতাশ হয় ইয়াসিন। এমন সময় তার বিয়ে এসে ইয়াসিনকে চিন্তিত দেখে প্রশ্ন করে, কি আর বলবো, বাচ্চার নামটা আর রাখতে পারলাম না। তুমি বুঝবে না। আচ্ছা, একটা কাজ করো, মিস রোদেলাকে গিয়ে বলো আমি ডাকছি। কথাটা শুনে পিয়ের মনটা খারাপ হয়ে যায়। ইদানিং অফিসের খুব কথা হচ্ছে নতুন সিওর কারণে। অকারণে রোদেলাকে নিজের রুমে ডাকে।
মেবি সামথিং ইজ হ্যাপেনিং টু বিন দেম। আমাকে ডেকেছেন স্যার? রোদেলার কথায় ওর দিকে ফিরে তাকায় ইয়াসিন। বেচারার মুখটায় পুরো রাতের আধার নেমে আছে। কত সুন্দর প্ল্যান করেছিল, সব শেষ। রোদেলা এখন আর বিরক্তি হয় না, এতদিনের অভ্যাস হয়ে গিয়েছে। এই ছেলে প্রথমে ডাকবে, তারপর ভাবনায় ডুবে যাবে। স্যার, ভাবা হলে বলবেন। রোদেলার কথায় ইয়াসিন একটু নড়ে বসে। মেয়েটা কি ওকে পাগল ভাবছে? ভাবলে ভাবুক, পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই পাগল। সুস্থ হওয়ার মূলত অভিনয় করে। ইয়াসিন কফির দিকে ইশারা করে বলল, 1 কাপ। কপি বানাতে হবে তো, দিচ্ছি। ইয়াসিনের কথার মাঝে কথা থামিয়ে রোদেলা কফি রেডি করতে থাকে আর ভাবে মাস শেষের স্যালারি কাজের জন্য পায় নাকি ডেলি কফি বানিয়ে দেওয়ার জন্য। দ্রুত কফির কাপটা ইয়াসিনের টেবিলে রেখে বেরিয়ে যায়, একবার পিছনেও ফিরে তাকায় না। ইয়াসিনের মুডটা অফ হয়ে যায়। সে দেখতে এতই খারাপ যে তার দিকে একবার ফিরেও তাকায় না। পকেট থেকে ফোন বের করে সেলফি তুলে কয়েকটা বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে খারাপ না। কফির কাপে একটু চুমুক দিয়ে সেও অফিসের কাজে লেগে যায়। দুপুরে খাবার শেষ অন্তরার। বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিধায় আকাশে সূর্যের দেখা মেলে না দুপুরেও। অন্তরা 1 কাপ গরম গরম দুধ চা বানিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ পর্বটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলেই সময় থাকতে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই খোদা ছাড়া কেউ জানে না। আফনানের কথা খুব মনে পড়ছে। নামাজে দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরও বেশি হয়। আফনানের কথা ভাবতে ভাবতেই ফোনে তার কল। অন্তরা ওর নাম্বারটা দেখে খুব খুশি হয়। রিসিভ করে কানের পাশে নিয়ে বলে, আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম সালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ। আফনান হাসে। ইস, কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে, তবে আফনানের কাছে কথা বলারও তেমন সময় নেই। একটা কাজ করো তো। কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচের যে ডয়ারটা আছে ছোট, সেটা খুলে দেখো। কি আছে? গেলেই বুঝতে পারবে। আফনান কল কেটে দেয়। অন্তরা এক দৌড়ে রুমে চলে যায়। কথা মতো ড্রয়ার খুলতেই দেখে একটা বড় বক্স। বক্সটা নিয়ে অধীর আগ্রহে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে রাখে ভিতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয় মানুষটা এসব সারপ্রাইজ দেওয়ার সময় পায়। তবে একটা জিনিস সে বোঝে না, আফনান বুঝলো কি করে তার চুড়ি পছন্দ। তবে বক্সের চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গেছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখে। এই ফুল দুটো দেখলে মনে হবে আফনান তার সাথে আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আফনানের কথায় ওর বন্ধু হেসে বলে, তুই তো আমার ফ্রেন্ড, এতটুকু তো করতেই পারি। আর তোর কষ্ট তো আমি বুঝি। আফনান ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, মানে? থাক, এখন আর সাধু সাজতে হবে না। ছেলেদের তো এমন কষ্ট হয়। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঢং না করে বলতো। ছি ছি, বউয়ের শোকে এখন তুই ছেলেদেরও মেয়ে হিসেবে দেখছিস? সাবধান, আর্মি ক্যাম্পে এসব অ্যালাউ না। আফনান বিরক্ত হয়ে নিজের রাইফেল ঠিক করতে লাগলো আর বলে উঠল, তুই জীবনে শুধরাবি না। কি করে ভালো হব বলতো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে, ঠিক ঠিক ছুটিও পাচ্ছি না। আর মা বেশিও কিছু বলছে না বিয়ে নিয়ে। আমার কি বাসর টাসর করতে মন চায় না বল? আহারে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করি। তোর জন্য বউ খুঁজে বের করব। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আফনান এই কথার কোনো উত্তর দিতে পারে না, তবুও মনটা শক্ত করে বলে, কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবেই। দুজনেই এই কথাই হেসে ওঠে। ট্রেনিংয়ে যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আফনানকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলল,
তোর কথা শুনে মনে হলো এখন বিয়ে না করেই ভালো করেছি। মানে সামনে খাবার আছে অথচ খেতে পারছি না, স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না, আহা কি কষ্ট। থাম ভাই, আর কাটা গায়ে নুনের ছিটা দিস না প্লিজ। এইভাবে না, বল ওই মামা না প্লিজ। দুজন আবার হেসে ওঠে। বাসায় এখন সবাই ফেরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষ যে। অন্তরার মনটা এখন খুব ভালো। বাড়িতে মানুষজন থাকলে বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা কাজ করছে আর একা একা গান গাইছে, আর আফনানের দেওয়া ফুলের কথাটা ভাবছে। আহ, টমাটার বাড়ি মজাদার, উফ টমাটার বাড়ি মজাদার। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সেদ্ধ করছে। আফনানের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করেছে, তাই বউকে বলল একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে। চারু ওই বাড়ি থেকে আসার পরই একটু কেমন যেন করছে, মানে অন্তরার দিকে বারবার তাকিয়ে কি যেন ভাবছে। অন্তরাও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, আপু কিছু বলবেন? না না না, কিছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে, আর মনে মনে ভাবে মেয়েটা সন্দেহ করলো না তো? আফনান জানতে পারলে জানে শেষ করে দেবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে, সাবধান, আফনান কিন্তু আপনাকে ছাড়বে না। সবটা বুঝে ফেললে আমিও শেষ। ফোনের ওপাশ থেকে উত্তর এলো। চারু একটা টেবিল স্মাইল করে ফোন রেখে দিল। অন্তরার দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতে দেব না। নিজের নাম শুনে পিছনে তাকায় ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল। রিস্কা না পাওয়ায় ফুটপাতে হেঁটেই যাচ্ছিল। খুব একটা দূর না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে দাঁড়িয়ে যায়। পিছন ফিরে দেখে পরিচিত মুখ। চেহারায় অটোমেটিক একটা হাসি চলে আসে। শাইম, এখানে হঠাৎ? কেন আসতে পারি না? ফারিয়া হাসে। শাইম কাছে আস্তে আস্তে বলে, আসবেন না ম্যাডাম, হিন্দিতে একটা কথা আছে, আসি তো ফাঁসি, ওইটা মনে রাখবেন। ফারিয়া যেন আরো জোরে হেসে ওঠে। শাইম ওর এক হাত নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে ওদের মাঝে সম্পর্কের জালটা অনেক দূর গড়িয়ে গিয়েছে। এখন অনেক সময় বসে বসে শাইম দুনিয়ার আজগুবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে ওকে দেখবে আর শুনবে। রোদেলা আজ 2 দিন পর অফিসে এসেছে। শরীরটা একটু খারাপ থাকায় 2 দিন আসতে পারেনি। ছুটিও নিয়েছিল। লিফটে করে ওঠার সময় ইয়াসিনের সাথে দেখা। শুধু দুজনেই আছে ভিতরে। রোদেলাকে দেখে ইয়াসিন প্রশ্ন করে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক, বাসা গেল। আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকাভাবে ইয়াসিনের দিকে তাকালো, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনে এই লোকটার নিব্বা মার্কা প্রেম রোদেলা অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পারছে লোকটা ওর প্রেমে পড়েছে। একটু হাসে সে আনমনে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না। তবে তার পরপরই মুখের হাসি যেন থেমে যায় রোদেলার। তার সত্যিটা হয়তো ও জানে না, না জানারই কথা। জানলে আর এসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনও কত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলোর একটু বাঁধলো না বিবেকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলি। জি স্যার, বলুন। আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, আপনি মাইন্ড করবেন? রোদেলা হতভম্ব হয়ে যায়। এখন এইভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে সেটা রোদেলার ভাবনার বাহিরে ছিল। তার বাসা অব্দি যাওয়া মানেই সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক ছিটকাবে। তার মানে এই চাকরিটা আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এতটা ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করব না মিস রোদেলা। আপনি কাকে জীবনে জড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা কি জানেন? রোদেলা জিজ্ঞাসা করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্যি মেনে নিয়েই আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজাও খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মেয়ে।
আপনার টিমের সবাই রেডি তো মেজর আফনান? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি, আপনার ব্যাক সাইড দিয়ে এগুতে থাকুন। দুটো টিম দুই দিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাঁটি বেঁধেছে রেদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটা ওদের কবজায়। অস্ত্রসহ ছেলে পেলেও কম নেই রেদওয়ানের। এতদিন যাবৎ টিম এসেছে, ফেরত গিয়েছে তাদের লাশ। আজ পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেস্ট দুটো টিম এসেছে এই ভয়ানক রণক্ষেত্রে। লড়াইটা এখন শুধু প্রফেশনাল না, পার্সোনালও হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে যাওয়া কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সব কিছুই করেছে রেদওয়ান। আফনান নিজেকে সাহস যোগায়। কাম অন আফনান, উই ক্যান ডু ইট। সব কিছু প্ল্যান মোতাবেক চলতে থাকে। দুটো টিমের মাঝে ওয়াকি টকি দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। দুই বন্ধু লিড দিচ্ছে দুই টিম। আমার সাহসী সেনারা, কেউ পিছনে ফিরবেন না, হয় জিতবো না হয় মরবো। হার নিয়ে ফিরতে গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলবো না, সবাই বুঝতে পেরেছেন? আফনান ও টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেইন দুটো টিমকে আবার ছোট্ট ছোট্ট 4টে করে টিমে ভাগ করা হয়েছে। আফনান নিজে সবচেয়ে রিস্কে আছে, যেই টিমের তার মাঝেই আছে। আগে থেকেই পরিকল্পনা করা আছে। দুজন সেনা সদস্য ইচ্ছে করেই দুটো ভুল নিশানায় অন্য পাশ থেকে গুলি করবে। স্বাভাবিক, তখন রেদওয়ানের দলে লোকেরা ওই দিকে টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট্ট ছোট্ট 3টে টিমই সামনে এগিয়ে যাবে। দুটো টিম ফিল্ডে থেকে লড়াই করবে। একটি টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটায় ঢুকে যাবে। পিছন থেকে মেজর রেহানের একটি টিম ওদের সাথে ভিতরে যাবে। দুটো টিম পিছনে শত্রুদের সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেন কোম্পানি অফিসারদের কাছে পাঠাবে। অবস্থা খারাপ দেখলে সেনাদের শিফটের জন্য ফেরত আসতেও বলা হয়েছে। বাকিটা দেখা যাবে। প্ল্যান মোতাবেক সব কিছু চলছিল। বাড়িটার ভিতরেও আফনান তার টিম নিয়ে পৌঁছে যায়। তবে রেহানের আসতে কিছুটা দেরি হয়েছিল। তবে এইটুকু দেরি পুরো ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আফনান সোজা দোতলায় চলে যায় আর ওর টিমকে পাহারায় রাখে যেন তাদের দলের লোক আর ভিতরে না আসতে পারে। দোতলায় রেদওয়ান আছে, ওকে জিম্মি করতে পারলেই সব কিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রেদওয়ানকে একা দেখে আফনান বেশ অবাক হয়। ব্যাপারটা কি বলতো? নিচে তোর দলের লোকদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? আফনান আর এক পা এগোনোর আগেও কেউ একজন সজোরে পিছনে হতে তার মাথায় আঘাত করে। তার টিম থাকতে ওই দলের কেউ তো ভিতরে আসার কথা না। তবে কি আফনানের নিজের দলেরই কেউ বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আফনান ঝাপসা ঝাপসা যাকে দেখতে পায় তাকে দেখে বলে ওঠে, রোহান তুই? রোহান বিকৃত একটা হাসি দিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দোস্ত, ডোন্ট মাইন্ড। এই দেশের শুধু একজন হিরোই প্রয়োজন। তুই থাকতে সেটা আমি হতে পারতাম না, তাই আলবিদা। রেদওয়ানের কথা শুনে মেজর রোহান হাসলো আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রেদওয়ান আর একটা মিনিট দাঁড়ালো না। তার দলের সবার মৃতলাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎই একটা গুলির আওয়াজ তার যাত্রা থামিয়ে দিল। পিছন হতে কেউ গুলি করেছে। বুক বেয়ে রক্ত বেরোচ্ছে। পিছনে তাকাতেই দেখে আফনান দাঁড়িয়ে। রোহানও কিছু বলছে না। রেদওয়ান চিল্লিয়ে বলে। আর কথা শেষ করতে পারে না রেদওয়ান। আফনান তার রাইফেল দিয়ে আর একটা গুলি করতেই রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে। আর আফনান বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগিন। দেশের সব নিউজ চ্যানেলে আজ একটাই নিউজ চলছে। আফনানের পুরো পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গিয়েছে আফনানদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে মেজর আফনান সাদ্দিককে। তার পুরোটাই লাইভ হচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাক করার বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আফনান মঞ্চে উপস্থিত হয়। প্রথমে তাকে স্পিচ দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়। মাইকটা নিজের দিকে ঘুরিয়ে স্পিচ দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বারই উপস্থিত আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সম্মানের যোগ্য মনে করার জন্য।
তবে এর ক্রেডিট আমার একার নয়। আমার সাহসী মেজর রোহান আর আমার পুরো টিম যদি সততার সাহসের সাথে না লড়তো, তবে এই মিশনটি সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আফনান একটু থেমে আবার বলতে শুরু করে। আমরা চেয়েছিলাম রেদওয়ানকে জীবিত ধরতে, তবে ও পাল্টা আমাদের আক্রমণ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতিরে ওকে আমাদের মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া, দেশ রক্ষার কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আফনান ও তার টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসার আফনানের সাথে হ্যান্ডশেক করে বলে, কনগ্রেচুলেশন ইয়ং ম্যান, ইউ ডিজার্ভ ইট। আফনানের বুকে একটা ছোট্ট ব্যাজ লাগিয়ে দেয়। এটা পাওয়ার স্বপ্নে ডুবে থাকে হাজারো আর্মি অফিসাররা। টিভিতে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেড়ে পেরেছে। গর্বে তার শির আজকে অনেক উপরে। অন্তরার আজ যেন একটু বেশি ভালো লাগছে। সে চুপিসারে সবার মাঝ থেকে উঠে দোতলায় নিজের রুমে চলে গেল। আফনানকে কল করবে ভাবতেই দেখে সেই আগে কল করেছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। এখন ছুটি পাবেন না? আজব তো, কেমন আছি, কি করছি, কিভাবে কি হলো তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? অন্তরার মনটা খারাপ হয়ে গেল। অন্তরাকে চুপ থাকতে দেখে আফনান বলে উঠল, আজ বিকেলে আসছি। দোস্ত, রেহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আফনান ওর দিকে তাকায়। তোরে বললাম একটু ঘুমিয়ে নে, নিলি না তো? এখন কি ঘুমের সময় নাকি? কি যাতা বলছিস? না মানে বউর কাছে গিয়ে তো আজ রাত ঘুমাবি না, তাই আর কি। আফনান একটা ছোট্ট বালিশ রেহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসে হলে বালিশ জড়িয়ে ধরে আজ শুয়ে থাকিস। মজা নিস না তো, পারলে একটা বউ খুঁজে দিস। আফনান হেসে বলল। আচ্ছা। রেহানও নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো এক সপ্তাহে ছুটি পেয়েছে ওরা। এক সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান, যেখানে ঈদের সময়ও মাত্র 3 থেকে 4 দিন ছুটি থাকে। আফনান ব্যাগ গোছাতে গোছাতে ভাবতে লাগে, রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়া হতো না। সব কিছুই ওদের প্ল্যানের অংশ ছিল। যেন নিজের আত্মরক্ষা উদাহরণ দেখিয়ে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজের হাতে শাস্তি দিতে পারে আফনান। তাই রেদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রোহান তার দলে। তবে সে হয়তো ভুলে গিয়েছিল সবাই তার মতো দেশদ্রোহী রাজাকার না, কেউ কেউ দেশপ্রেমীও হয়। মা। আফনানের মা রান্নাঘরের অনেক কিছুই রান্না করছিলেন। আজ তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরছে। হয়তো টাকা পয়সার পাহাড় অনেকেই বানিয়ে ফেলে, তবে এইভাবে সবার আইডল হতে কয়জন পারে? এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পর এই ডাকটা সে শুনেছে। উপরে উপরে যতই রাগ করে থাকুক, ভিতরে তো সে একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলা আরো কাছে এসে বলল, মা, একটু কথা বলি তোমার সাথে। আফনানের মা চুপ করে রইলেন। রোদেলা আবার বলে উঠল, মা, আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে ওঠে রোদেলার মা। তার মেয়ে কি পাগল হয়ে গেছে? হঠাৎ এসব কি বলছে? এর আগে তারা নিজেরাও রোদেলাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলে ও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে। তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এইসব? জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চায় সে হয়তো সবটা জেনেই এসেছে। রোদেলার মা কিছুটা ওর দিকে ফিরে প্রশ্ন করল, তুই কি এই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ করে থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না। তবে এইটা ঠিক যে ইয়াসিনের বাচ্চামো ওর নজর এড়ায় নেই। কিছুটা দুর্বল হয়তো সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। ছেলেটা কে? আমাদের অফিসের সিও, বয়সে আমার থেকে ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতে পারছো কি বলছি? জানি না। আচ্ছা, এক কাজ করো, এই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আফনাফের সামনেই হবে। পাকনামি করে নিজে কিছু করতে চেও না। আগের বার কি হয়েছে ভুলোনি নিশ্চয়ই?
রোদেলা আর কিছু না বলে মাথা নেড়ে চলে আসে। একবার বিশ্বাস ভাঙলে আর তা আগের মতো ফিরিয়ে আনা যায় না। এই জন্যই হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলার যদি নিজে কিছু করা হতো সে তো আর মাকে বলতো না। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকেলবেলা আজ অন্তরা খুব সুন্দর করে সেজেছে। পছন্দের কালো শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ করতে নিয়েও করেনি। দিয়া এসে ঠিকই এইসব নিয়ে মজা করবে। নিচে গিয়ে নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আফনানের কথা শুনতে পেয়েও সে পিছনে তাকায় না। আফনান বুঝে নেয় অভিমান জমেছে। সবই বুঝলাম, তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি কে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার উপর। বিকালে আসার পর থেকে সবার সাথে কথা বলেছে, দেখা করেছে, গিফট দিয়েছে, অথচ বইয়ের খোঁজ নেওয়ার তার সময় নেই। একবারের জন্য রুমে আসেনি, সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়ার সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রেগে যেতে আর কথাই বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরায় অনেকটা কেঁপে উঠল অন্তরা। নড়াচড়া বন্ধ করে একদম স্থির হয়ে গিয়েছে। শ্বাসও প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝল আফনানের কাজ এটা। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, হাতটা সারেন। কেন? বউ তো আমারই। আফনান এক হাত দিয়ে অন্তরার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে একপাশে নিজের মুখ রাখল। আরো শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সবসময় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে থাকতে হয় না, এখন বড়দের মতো কিছু করার সময়। অন্তরা শুধু কেঁপে উঠল, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশি ভয় লাগছে আফনানকে। আফনান অন্তরার হাত ধরে ওকে নিজের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে বাধাও দিচ্ছে না, কাছে এসে সায়ও দিচ্ছে না। আফনান ওর অবস্থা বুঝতে পেরে বলে, ভয় করছে? আপনার কথা কাজ সব কিছুই আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আফনান আবার বলে ওঠে, একটু সুযোগ দেবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক ধাঁধা নাকি? অন্তরার বোকা বোকা কথায় এমন অবস্থায়ও হেসে ফেলে আফনান। ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামীই তো, ওর তো অধিকার আছে। আফনান অন্তরার অনেকটা কাছে চলে আসে। রাত গভীরের সাথে স্পর্শটাও অনেকটা গভীর হয়। কিছুক্ষণ পর, আও অন্তরা, ব্যথা পাচ্ছি তো। সরি। তুমি তো কাছে আসতে চাইছো, এখন এভাবে খামচি দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অন্তরার কাঁদো কাঁদো মুখ দেখে আর আফনান কিছু বলল না। আজ রাতে তার পিঠে আঁচড়ের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরার মাঝে আবার ডুব দিল। তারপর এইদিকে সব দেখে চারুও বুঝে ফেলে সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করে এই ভুল আর করবে না। যেই ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে তা আর করবে না। সকালবেলা অন্তরার ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আফনানের দিকে তাকিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে। ওকে আর ডাকে না। আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে আফনান উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকেও ডাকতা, একসাথে যেতাম। ইউনো, দেশের পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশের চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসেন। আফনান আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে অন্তরা সবকিছু গুছিয়ে নিচে যাচ্ছে। আফনান ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তারা কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোন মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদ আপুকে দেখতে আসবে। আফনানের মনে পড়ে কাল সন্ধ্যায় তার মাও এই ব্যাপারে বলেছিল। ইয়াসিন নাকি কি যেন নাম ছেলেটার। আফনান অন্তরার কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিল।
আফনানদের বাড়ির ডাইনিং রুমে সবাই গোল হয়ে বসে আছে। একপাশে অপরাধীর ন্যায় মুখ করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, তা সব জানো তো তুমি? জি আঙ্কেল। আবেগের বশে সিদ্ধান্ত নিও না বাবা, সমাজের মানুষের কথা শুনতে হবে খুব। তখন আমার মেয়েকে ছেড়ে দেবে না তো? রোদেলার বুকটা থক করে কেঁপে ওঠে। আসলেই তো, পরে আবার ছেড়ে দেবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকিয়ায় আর উত্তর দেয়, যদি মাঝপথে হাতটা ছাড়ারই হতো তাহলে হাতটা ধরতেই চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইক মাই কুইন। আফনান এবার আর চুপ করে থাকে না, সেও বলে ওঠে, আমার একটাই বোন, খুব আদরের ছিল। অনেক কষ্ট সহ্য করেছে গত 12 বছর। আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে। ওকে কষ্ট দিও না প্লিজ। দিব না, কথা দিলাম। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে 1 সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাকভাবে হয় 3 বছর পর। এই আফরা দাঁড়াও মা, আর 1 লোকমা দিব তাইলেই শেষ। আফরা 2 বছরের ছোট্ট মেয়ে, অথচ এত দুষ্টুমিতে ভরা। অন্তরা সারাদিন মেয়ের পিছে দৌড়াতে দৌড়াতেই হাঁপিয়ে উঠেছে। আফনান ছুটিতে এসেছে কিছুদিন হলো, নিচে বসে চা পান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আফনান কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতে বলে, কি হয়েছে আম্মু? মা জোর করেছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আফনানের উপর রাগ হয়ে রান্নাঘরে চলে যায়। লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রাখবে, এমন সময় শাইম এসে বলল, আমি আর কিছু না বলে কান্নাই করে দিল। অন্তরা ভ্যাবাচাকা খেয়ে বলে, কি বাচ্চার মতন কাঁদছো কেন? চাকরি তো পেয়ে গিয়েছি, একটু ফারিয়াকে রাজি কর। সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি। আচ্ছা, চাচিকে বলে দিব। শাইম আর কিছু বলে না। এই ফারিয়া মেয়েটা এত জেদি, একবার বলেছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে। শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিনে অন্য কাপল হলে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গোছাচ্ছে। আফরা বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ড্রয়ারে রেখে আসতেই আফনান এসে ওকে জড়িয়ে ধরে। এই পাগল আপনি? হুম। আফনান কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদ আপু আসবে। হ্যাঁ, এখন থেকে কয়েক মাস এখানেই থাকবেন। ডেলিভারির ডেট তো দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরার মনটা খারাপ হয়ে যায়। আজ বিকেলে চলে যাবে আফনান, তবে এখন এইসবের অভ্যাস হয়ে গিয়েছে। বউ, একটা কথা বলি? বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ের 3 বছর পরেও ও বদলায়নি। অন্তরাও ওর গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার বাবুর আব্বু। ছোট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, যেন সেও বলছে,